নমস্কার, আমি ধনঞ্জয় ঘোষাল। আজকে লাইভে এসেছি। কোনো বন্ধু কি আছেন? একটু বন্ধুদের সাড়া পেলেই লাইভের যা নিয়ম, ঠিক শোনা যাচ্ছে কি না, ঠিক দেখা যাচ্ছে কি না, এইটা একটু জেনে নেওয়ার দরকার। মানে কথায় এবং প্রসঙ্গে যাবার আগে এইটা একটু জেনে নেওয়া দরকার আর কি। কোনো বন্ধু যদি একটু একজন অন্তত এসে থাকেন, একটু জানান যে শুরু করতে পারি কি না, আমরা লাইভে যেতে পারি কি না। সেই অপেক্ষাটুকু আমাদের একটু রাখতে হবে। বন্ধুদের কথার অপেক্ষা, বন্ধুদের ঠিক শোনা এবং ঠিক দেখার অপেক্ষা। আমাকে ঠিক শুনতে পাচ্ছেন কি না বা দেখা যাচ্ছে কি না। একটু জানালে। চৈতালি ইজ ওয়াচিং। ওকে, শোনা যাচ্ছে কি বা পরিষ্কার দেখার ক্ষেত্রে একটু জানতে চাইছি। একটু অপেক্ষা করছি বন্ধুদের জন্য যে একটু সাড়া পেলেই কথায় যেতে পারি, যে ঠিক শোনা যাচ্ছে কি না। একজন বন্ধু এসছেন, আমরা একটু জানতে চাই। বুঝতে পারছি না যে কেউ মুকুরের কেউ আছেন কি না, বা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমাকে, আমার কথা, বা স্পষ্ট দেখা যাচ্ছে কি না, এটা একটু জানার দরকার। শোনা যাচ্ছে কিনা একটু জানান। এই তো সুদীপ্তা এসছেন দেখছি। একটু জানাও যে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি একটু যেতে পারি। হ্যাঁ, শোনা যাচ্ছে, খবর পাওয়া গেল, লেখায় ভেসে এলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, অমিতা এসে গেছে, শোনা যাচ্ছে। বেশ, তাহলে আমরা যাই একটু। আমার খুব আনন্দের যে মানে আজকে শুরু যে আমার হচ্ছে তা নয়, বন্ধুদের শুরু হয়ে গেছে। অমিতা এবং সুদীপ্তা এসছে, চৈতালি এসছে, জ্যোতির্ময় এসছে, সবাই, এই তো কয়েকজন বন্ধু আছেন। শুরু করি। মুকুর শ্রুতিনাটক গোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমি এসছি লাইভে, তাদের প্রথম লাইভ আর কি। ফলে এটা একটা ভারী বিষয়ও বটে যে মুকুর, তারা প্রতিষ্ঠিত একটি নাট্যদল, তারা কাজ করছেন, দীর্ঘদিন কাজ করছেন, খুব যত্ন করে মুকুর কাজ করেন। শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, সুদীপ্তা লিখছে। আচ্ছা, শোনা যাচ্ছে, রাখি মিত্র লিখছেন শোনা যাচ্ছে। বেশ, মুকুরের যারা রয়েছেন তাদের সবাইকে আমি অভিবাদন জানাই। আজকে ফেসবুক গ্রুপ থেকে সন্ধ্যে 7টায় আমি ধনঞ্জয় আপনাদের সবার সঙ্গে আমার কথা একটু ভাগ করে নেব। আজকের বিষয় হচ্ছে যে আমার সময়, আমার শ্রুতি। এখন প্রত্যেক লেখক বা প্রত্যেক মানুষের, প্রত্যেক কুশীলবের একটা সময় থাকে, যে সময়ের ভেতর দিয়ে তিনি যান, তার সময় অতিবাহিত করেন, এবং সেই সময়টাকে তিনি কিভাবে দেখেন। মূলত আজকে আমার নাটক নিয়ে, আমার লেখা নাটক নিয়ে, বা আমার নাট্য প্রসঙ্গে, বিভিন্ন দল প্রসঙ্গে কিছু কথাবার্তা আপনাদের সামনে এই সন্ধে থাকবে। তার আগে মুকুরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে কটা দিন আগেই মুকুরের একটি প্রযোজনা আমি দেখেছি, আমারই একটি নাটক, সে বিষয়ে একটু আসবো। তার আগে মুকুরের যারা সদস্য রয়েছেন তাদের একটু অভিবাদন জানাই। সৌম্যদীপ চক্রবর্তী, অরিজিৎ দাস, প্রণতি মল্লিক, কোয়েল ভট্টাচার্য, সৌম্য ভট্টাচার্য, চৈতালি গোস্বামী, বাসুদেব গোস্বামী, দেবস্মিতা সিংহ চৌধুরী, রঘুনাথ মণ্ডল, রাখি মিত্র চক্রবর্তী ও জ্যোতির্ময় চক্রবর্তী। আপনারা সবাই মুকুরের সঙ্গে আছেন, মানে ধরে নিতে হয় যে আপনারা সবাই বাংলা সংস্কৃতির সঙ্গে রয়েছেন। আপনারা সবাই মুকুরের সঙ্গে আছেন, মানে ধরে নিতে হয় যে আপনারা সবাই কিঞ্চিৎ কখনো কখনো বিকেলবেলায় মেঘের দিকে তাকিয়ে থাকেন।
আপনারা সবাই মুকুরের সঙ্গে আছেন মানে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি আপনারা সেই সংলাপ মুখ দিয়ে উচ্চারণ করেন যা কোনো না কোনোভাবে আমাদের সমাজের সঙ্গে সমাজের উত্তরণের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে রয়েছে, যুক্ত হয়ে রয়েছে। ফলে আমরা যারা নাটক লিখি, নাটক করি, সবাই আমরা আমাদের কথা বলতে চাই যে কথাটা সমাজের ভেতর পর্যন্ত পৌঁছয়, মানুষকে উদ্দীপিত করে। মুকুরের সবাইকে অভিবাদন, ধন্যবাদ জ্ঞাপন করে আজকের কথায় কথায় যাই। মানে আমি চাইছি যে যারা রয়েছেন তারা আজকে বেশি লিখুন। আমি আজকে তাদের লেখার প্রসঙ্গ ধরে কিছু কথা বলবো। অমিতা রয়েছে, সুদীপ্তা রয়েছে। সুদীপ্তা বলছিল শুনতে পাচ্ছি না, এখন পাচ্ছে কিনা একটু জানাও সুদীপ্তা, যে তুমি শুনতে পাচ্ছ কিনা। অমিতা শুনতে পাচ্ছে। অমিতার প্রসঙ্গে আসবো, কথা প্রসঙ্গে অমিতার কথা বলবো, সুদীপ্তার কথা বলবো, জ্যোতির্ময়ের কথা বলবো, চৈতালির কথা বলবো। তো সেই প্রসঙ্গে প্রথমে আমি একটু এগোই, আমার কথা নিয়ে একটু এগোই যে দেখুন কি এক কারণে আমি এখন পরিচিত হয়ে উঠেছি যে একজন শ্রুতিনাট্যকার হিসেবে। মানে সে পরিচয়ের কোনো মানে আছে কিনা আমি জানি না, কারণ আমি মনে করি যে আমার সমকালে যারা লেখেন, বিশেষত শ্রুতিনাটক লেখেন, তারা প্রত্যেকে আমার থেকে অনেক অনেক বিচক্ষণ ব্যক্তি, অনেক ভালো লেখেন, অনেক বেশি লেখেন, অনেক ভালো কাজ করেছেন, অনেক বেশি প্রতিষ্ঠিত। ফলে সেই তুলনায় আমি খুব ভালো লিখি তা নয়, কিন্তু আমার বৈশিষ্ট্য এইটা যে এটা আমি জানি যে আমি ভালো লিখি না, কিন্তু আমি ভালো লেখার চেষ্টা করি। তা আমি যেটা লিখি সেইটা নাটক লিখি। নাটক মানে বিশেষত মঞ্চ নাটক। এখানে আমরা আলোচনা করছি না, সুমিত এসছেন। ওকে সুমিত, বা আমি এখানে শ্রুতি নাটকের কথাই বলি। শ্রুতি নাটক লেখার ক্ষেত্রে দেখুন যে আমরা তো বলি আসলে ড্রামা যাই হোক না কেন, নাটক হচ্ছে, নাটকবাজি হচ্ছে, আমরা বিদ্রুপাত্মক বা মানে রঙ্গ করেও অনেক সময় নাটকের কথাকে ব্যবহার করে থাকি। তো এই যে ড্রামা, আমি কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে আক্ষরিকভাবে শ্রুতিনাটক বলতে যা বোঝায়, যা হলে শ্রুতিনাটক হয় তা আমি লিখতে পারি না, আমি লিখতে ব্যর্থ। কিন্তু আমি যেটা লিখি সেটা হচ্ছে ড্রিম বা ডিসকোর্স। ড্রিম আর ডিসকোর্স হচ্ছে আমার লেখার একটা বৈশিষ্ট্য বলতে পারেন, আমার ব্যর্থতার বৈশিষ্ট্য বলতে পারেন, বা আমার মতো করে আমি আমার সমাজকে যেভাবে দেখি, যেভাবে দেখাতে চাই, সেইভাবে আমি আমার এই ড্রিমকে, আমার এই স্বপ্নকে, আমরা যা বলি সেই বলার স্বপ্নকে এগিয়ে নিতে চাই। তো এখন দেখুন যে আমি দেখছিলাম আমি নাটক লিখতে এলাম কেন। মানে আমি প্রথমে কবিতা লিখি, অসীমবাবু এসছেন, প্রদীপবাবু এসছেন, শুভ সন্ধ্যা, পরিষ্কার শুনতে পাচ্ছি, বা সবাই শুনুন, সবাই থাকুন। সেটা হচ্ছে যে আমি নাটক যখন লিখতে এলাম, সেটা প্রথম আমি নাটক লিখেছিলাম 1996 সালে। 1995 তখন আমাদের তরুণ বয়স, আমরা 20, 22, 25 যুবক, কিছু করব এরকম একটা ভাবনা ভেবেছি। তখন আমার একটা উপন্যাস বেরিয়েছে, তোমার বসন্ত দিনে বলে, আমার প্রথম উপন্যাস। তা প্রথম জীবনের উপন্যাস সবারই, সেটা আত্মজীবনীমূলক খানিকটা হয়, নিজেকে নিয়ে লেখা হয়। তোমার বসন্ত দিনে বেরিয়ে যাবার পর আমি একটা নাটক লিখেছিলাম, শ্রুতি নাটক, তার নাম হচ্ছে অর্ধনমিত ইচ্ছে আকাশ। তা সেই সময় নাটক লেখার একটা কারণ আছে যে সেই সময় বাংলার এক প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার অমল রায়ের সঙ্গে আমার দীর্ঘ সময় আমি কাটিয়েছি, তার কথা শুনিয়েছি, তার অভিভাবকত্ব পেয়েছি। তা স্বভাবতই তিনি বিখ্যাত নাট্যকার ঈশান রায় এসছেন, ধন্যবাদ ঈশান। তো সেই সময় তিনি তার যে লেখা সেগুলো পড়েছি, এবং পড়ার পর একটা নাটক লিখলাম, সেটা হচ্ছে অর্ধনমিত ইচ্ছে আকাশ। তা সেইটা লেখার পর বন্ধুবান্ধবরা করলেন, খুব মজা হলো আমাদের। হবার পর আরও 2-1টি নাটক লিখে আমার একটি বই বেরোলো 1996-তে, তার নাম ডাকবাংলো। 4টে নাটক নিয়ে অত্যন্ত ছোট্ট একটা বই। চিত্রিতা এসছে, সঙ্গে আছি, ধন্যবাদ চিত্রিতা। সেই বইটা হচ্ছে ডাকবাংলো। এখন আমার এই সময় মানে 96, ধরুন 96 কত বছর আগে, প্রায় 25 বছর হয়ে গেল। তা সেই সময় আমার এই ডাকবাংলো বইটির আর হদিশ পাওয়া যায় না। তো আজকে এই সুযোগে জ্যোতির্ময় ডেকেছে বলে, জ্যোতির্ময় একজন মানে কি বলবো, এই সময়ের অন্যতম একজন শ্রেষ্ঠ অভিনেতা, একজন অন্যতম নাট্যকারও বটে আর কি, তার অভিনয়ের প্রসঙ্গে আসবো।
তা এবং যারা রয়েছে, অমিতা রয়েছে, সুদীপ্তা রয়েছে, সুমিত রয়েছে, চিত্রিতা রয়েছে, ঈশান রয়েছে, রাখি রয়েছে, তো আমি সেই বইটা একটু দেখাই যে আমার প্রথম বইটা এখন আর পাওয়া যায় না, দেখাও যায় না। এইটা হচ্ছে, এটা আপনারা উল্টো দেখবেন, তোমরা উল্টো দেখবে, যেহেতু এই প্রযুক্তির এরকম অবস্থায় রয়েছে। এইটা হচ্ছে আমার প্রথম 96 সালে বেরোনো ডাকবাংলো, এইটার বই। এখন ডাকবাংলো বেরোনোর পর 4টে নাটক নিয়ে যখন বেরোলো, তারপরে আমি আর শ্রুতি নাটক লিখতাম না। আমি বস্তুত উপন্যাস লিখতাম, কবিতা লিখতাম, বলাকা বলে একটি পত্রিকার সম্পাদনা করতাম। সে পত্রিকাটা 28 বছর চলছে, তাই নিয়েও বলেছি অন্য এক জায়গায়। তারপরে নাটক লেখা আমি ছেড়ে দিলাম। এখন পরে যে নাটকটা লেখার আমার শুরু, যে পর্বটি শুরু, সেটি হলো প্রায় 20 বছর বাদে। মানে 20 বছর বাদে মানে আমার একটা বই বেরোলো, কারণ মাঝখানে আমি কিছু নাটক লিখে ফেললাম। সেই নাটক লেখার ইতিহাসটা একটু বলি। অত্যন্ত পরিচিত নাটক হয়ে উঠেছিল। দ্বিতীয় পর্বে আমি যখন নাটক লিখতে এলাম, তার প্রথম নাটকটি ছিল বিবাহবার্ষিকী। অনেকেই হয়তো বিবাহবার্ষিকী নামটা বেশ চৈতালি, ওকে, নামটা শুনবেন বিবাহবার্ষিকী। সেটা হচ্ছে যে আমাদের এই সময়ের নাট্যজগতে একজন বিখ্যাত ব্যক্তি, একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, আমাদের অগ্রজ অঞ্জন বিশ্বাস, তার সঙ্গে দেখা হলো। তিনি বললেন যে তুমি একটু নাটক লেখো, তপতে মিত্র সঙ্গে আছি, আসুন থাকুন সঙ্গে। তা আমি বললাম, অঞ্জনদা আমি তো নাটক লিখি না। আমি তো সে অনেক লিখেছি, যা হোক ছেড়ে দিয়েছি, তারপরে তো লিখি না। তা বলো তুমি তাহলে লেখো, চেষ্টা করো, না হলে কবিতা দিও। তা আমি বাড়িতে ফিরে এসে, অপরাজিতা এসছে, সঙ্গে আছি, হ্যাঁ সঙ্গে থাকো, ফিরে এসে যে নাটকটি লিখেছিলাম সেটা হচ্ছে বিবাহবার্ষিকী। এখন বিবাহবার্ষিকী লেখার পর অঞ্জনদাকে যখন দিলাম, খুব কুণ্ঠিত, খুব আড়ষ্টতা নিয়ে বললাম যে অঞ্জনদা এ হয়নি, আপনি একে বর্জন করতে পারেন, আমি কবিতা দেবো। তবু লিখেছি, সেই পুরনো অভ্যেস লিখেছি। সেইটা লেখার পর অঞ্জনদা বললেন এই নাটকটা খুব ভালো হয়েছে, আমি ছাপবো। সেই নাটকটা ছাপা হলো। ছাপা হওয়ার পর পড়ে রইল। তো তারপরে হঠাৎ একদিন একটা ফোন পেলাম, সেটা হচ্ছে যে শাগিনবাহা নাট্যগোষ্ঠীর মতিলাল সেন। মতিলাল এই সময়ের অন্যতম একজন শ্রেষ্ঠ শ্রুতি নাট্যকার, নাট্য অভিনেতা বলা যায়। সে মঞ্চ নাটকও করে, কিন্তু শ্রুতি নাটক তার বিশেষ পারদর্শিতা আছে। তার নাটক করার যে কৌশল, যে ভঙ্গি, তাকে আমি বিশেষ পছন্দ করি। তা মতি আমাকে বললেন যে এই নাটকটি আমি করতে চাই, বিবাহবার্ষিকী। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, করো, দেখা যাক কী হয়। তো আশ্চর্য রকম বিবাহবার্ষিকী নাটকটা সাড়া ফেলেছিল বঙ্গদেশে। সেই বিবাহবার্ষিকী একটি দল করছে, একটু সাড়া পড়লো, শ্রোতাদের কাছ থেকে কিছু কিছু অন্য ধরনের মন্তব্য আমরা পেলাম। এইটা আমাকে একটু ভাবালো, সত্যি কথা ভাবালো। এবং ওই বিবাহবার্ষিকী হবার পর বন্ধুবান্ধবরা একটু বললো যে তাহলে আর কি নাটক আছে দেখি, আর কি নাটক আছে দেখি। তো আমার ভাড়া শুনলাম, আমি তো আর লিখিনি, নাটক লেখা একটু শুরু করলাম। এই করতে করতে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে বেশ কয়েকখানা নাটক কয়েক দিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে পরপর নেমে এলো। এবং সেই নেমে আসা নাটকগুলো নিয়েই আমার একটি বইও বেরিয়ে গেল। বইটা বেরোলো হচ্ছে 2017-এ। তার নাম হচ্ছে স্বপ্নফেরীর সংলাপ। স্বপ্নফেরীর সংলাপ বইটা এখন আর পাওয়া যায় না। বইটা বেরোনোর সঙ্গে সঙ্গে বহু মানুষ সংগ্রহ করেছেন। মানে বইটি নিঃশেষিত বলাই যায়। দ্বিতীয় মুদ্রণ করলেও ভালো হয়, প্রকাশক যদি করেন। তো অনেক মানুষ এখনও খোঁজ করেন বইটা। স্বপ্নফেরীর সংলাপ বেরোলো 2017-এ। তাহলে আমার প্রথম বই হচ্ছে ডাকবাংলো 1996, তারপর স্বপ্নফেরীর সংলাপ 2017, তারপর আরশি কথার আলাপ। মানে নাটক লেখা তখন বেড়ে গেল, আরও নাটকই লিখলাম। বেড়ে গিয়ে আরও কিছু নাটক ভাণ্ডারে জমা হলো এবং 2018 ডিসেম্বরে, প্রায় 2 বছরের মাথায় গিয়ে বেরোলো আরশি কথার আলাপ। আছেও বলা যায় সেটা হচ্ছে পালিয়ে যাবার মাঠ। তো এই আমার নাটক লেখা, শ্রুতি নাটক লেখার মোটামুটি একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম, বন্ধুদের সামনে। এই হচ্ছে আমার শ্রুতি নাটকের একটা বই যা বেরিয়েছে, সেই প্রসঙ্গে প্রথম পর্বে আমি একটু আপনাদের জানালাম। এখন দেখুন যে নাটক লিখতে এসে আমি দেখলাম যে দীর্ঘদিন ধরে নাটক যা আমি শুনেছি
এই আমরা যখন বাংলা একাডেমি, জীবনানন্দ এইসব জায়গায় যাই, সেই একটা যেন দাম্পত্য কলহ নির্ভরতা বড্ড বেশি বাংলা নাটককে গ্রাস করে ফেলেছিল। আমার মনে হচ্ছে যে দাম্পত্য কলহ যত মজা দিতে পারে এবং সেইটা শেষ হওয়ার পর শ্রোতা যত বেশি হাততালি দেন এবং হেসে ওঠেন, এইটা যেন মূল অক্ষ হয়ে দাঁড়িয়েছিল বাংলা শ্রুতি নাটক জগতে। সেখানে দাম্পত্য কলহের ভেতরে যিনি পুরুষ তিনি একটু নরম হবেন এবং যিনি মহিলা তিনি একটু কঠিন হবেন, তিনি একটু চাপানুতরে পারদর্শী হবেন, এই রকম একটা পর্যায়ে চলছিল। তা আমার সেটা বিশেষ ভালো লাগতো না। আমার মনে হতো যে এই যে দাম্পত্য কলহ, এই যে হাসির খোরাক, ঠিক হাসির খোরাকও নয়, তার মধ্যে অনেক ধরনের ঘটনা এসে হাজির হতো যা মন থেকে আমি মেনে নিতে সত্যি পারতাম না, আমার ভালো লাগতো না। তাই এই যে হাততালি আর হাসির খোরাক থেকে আমার মনে হয়েছিল প্রণতি মল্লিক শুনতে বেশ ভালো লাগছে, বন্ধুদের মতামত পড়বো এবং আমার কথাও বলবো, আপনারা একটু লিখুন বেশি, আমি আজকে বলবো কম, সেই ধারণা নিয়েই বসেছি। তা সেইটা দেখতে দেখতে বা শুনতে শুনতে আমার মনে হলো যে আমার কিছু কথা আছে, আমার কিছু বলার আছে। আমার মনে হয়েছে যে এই কলহের বাইরে, এই হাসির বাইরে, হাততালির বাইরে আরও কিছু মানুষের ভাবার আছে। তো সেইখান থেকে যদিও আমি সেই পথকেই অনুসরণ করেছি, বিবাহবার্ষিকী অনেকে শুনেছেন, শুরুটাও প্রায় সেরকম, হ্যাঁ শুরুটা সেরকম। তারপরে যে নাটকটা আমি লিখেছিলাম সেটা হচ্ছে জেগে থাকার স্বপ্ন। আমি এই জেগে থাকার স্বপ্ন থেকে মনে করি যে আমার যে নাটক লেখা, যে ধারণা বা ধারণাধর্মী নাটকে আমার যে অবাধ গতিবিধি সেইটা প্রথম শুরু হয়েছে। এখন দেখুন যে এই 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 কারা কোন নাটক নেবে এই নিয়ে একটা তরজা চলে, এই নিয়ে একটা বিভাজন চলে, কে কোন নাটক, মানে আমরা সবাই নাটক করি, তা আমি কি নির্বাচন করব? এখন যখন এই ট্র্যাডিশন, এই পরম্পরা চলে আসছে যে হাসি হবে প্রবলভাবে, সে হাসির যে কারণগুলো সেগুলো, হাসি অত্যন্ত ভালো, মানে খুব কঠিন হাসির নাটক লেখা আমি পারি না, আমি সত্যি অক্ষম, কিন্তু যেভাবে হাসানো হয় তার যে পথ এবং পদ্ধতিগুলো আমি মন থেকে সমর্থন করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এগুলো রঙ্গ হচ্ছে, এগুলো অনেকটা বিদ্রূপের মতো শোনাচ্ছে। তা সেই জায়গা থেকে আমার মনে হলো যে দেখুন আমাদের সমাজে দুটো শ্রেণী আছে। আমি দুটো বস্তুর উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে যে কুলো, আর একটা হচ্ছে চালুনি। বন্ধুরা যারা রয়েছেন তারা জানেন যে কুলোতে আমরা চাল ঝাড়ি, আর চালুনি দিয়ে আমরা সে একই কাজ করি, অর্থাৎ দুটো জিনিসকে ভাগ করি। তো দেখুন কুলো একটা, চালুনি একটা। এইবার আমি কারণটা বলি, এই কথাটা আমি কেন বলছি কুলো এবং চালুনি। কুলোতে দেখুন আপনি যখন কাজ সমাপ্ত করলেন তখন কুলো ধুলোটা ফেলে দেয়, আসল জিনিসটা রেখে দেয়, অর্থাৎ চালের যে অংশটা আমরা চাইছি না সেটা মাটিতে পড়ে যায়, সরে যায়, আমাদের চালটা থেকে যায় কুলো এরা। আর চালুনি দেখুন যখন আটা চালা হয় চালুনিতে, তখন কি হয় যে আসল আটাটা পড়ে যায়, ভুসিটা ধরা থাকে, ভুসিটা চালুনিতে ধরা থাকে। তো এই যে দুটো শ্রেণী আমার মনে হয়েছে যে বঙ্গদেশে যারা নাটক করেন, যারা নাটক লেখেন, বা এই নাটক লেখা এবং করার ভেতরে যারা এই চর্চায় রয়েছেন, তাদের দুটো শ্রেণী আছে। একটা হচ্ছে যে ওই চালুনি, যারা ভালোটা ফেলে দেন, খারাপটা ধরে রাখেন, আর এক শ্রেণী হচ্ছে কুলো, যারা ধুলোটা ফেলে দেয়, অর্থাৎ নকল এবং খারাপ অংশটি ফেলে রেখে ভালো অংশটি ধরে রাখে। তো এইটার আমার মনে হলো যে আমার কাজ, হ্যাঁ একটু পড়ে নিয়ে রাখি, লিখছেন খুব ভালো লাগছে, কবিতা ভট্টাচার্য লিখছেন, শুনতে পাচ্ছি, বাহ কবিতা দি। তা এইটা আমার তখন মনে হলো যে চালুনি হলে হবে না, অর্থাৎ আসলটা ফেলে নকলটা, অপদ্রব্যটা ধরে রাখবো, হবে না, হলে কুলো হতে হবে। এবং কুলোটা দেখুন যা আমাদের বাংলায় কুলো হচ্ছে একটি মঙ্গলের প্রতীক, মাঙ্গলিক বলা যায়, অর্থাৎ সমস্ত কাজে কুলো ব্যবহার করা হয়। তার কি ইঙ্গিত আছে? সেই ইঙ্গিতটা এইটাই যে খারাপটা ফেলে তুমি ভালোটাকে ধরে রাখো। এই খারাপ ফেলে ভালো ধরে রাখার এই যে পথ, এই যে মত, এই যে ধারণা, বলা যায় আমার নাটকে আমি সেটাই দিতে চেয়েছি। হয়তো সেই কারণে আমার নিজের অক্ষমতা আছে, আমার ব্যর্থতা আছে, আমি ভালো লিখতে পারি না, কিন্তু আমি ধারণাটা অন্তত ভালো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা জ্যোতির্ময় কী লিখছে একটু দেখি। আমি সৌম্যদিক মুকুরের কনিষ্ঠ সদস্য, আচ্ছা বা ছোটদের জন্য নাটক চাই, হ্যাঁ নতুন বইটা আছে। তো এই যে
কুলো এবং চানলা এই করতে গিয়ে আমার এই যে প্রভেদটা, এই প্রভেদটা থেকে আমি জীবনকে দেখেছি, শুধু নাটক বলে নয়, সমস্ত ক্ষেত্রে। যে আমি ভালোটাকে ধরে রাখি, খারাপটাকে ফেলে দিই। ধরুন এই যে এতদিন ধরে কাজ করছি, লিখছি, বন্ধুবান্ধবদের সম্পর্ক, অনেক কিছু ঘটে, অনেক তিক্ততার সম্পর্ক হয়, কিন্তু আমি এমন একজন মানুষ যে আমার কিছু মনে থাকে না, কোনো খারাপ জিনিস আমি মনে রাখতে চাইও না, ফলে আমি মনে রাখতে পারিও না। আমাদের যদি সম্পর্ক হয়, বন্ধুতার সম্পর্ক, সেটা পরস্পরকে রঙিন করার জন্য, মলিন করার জন্য তো নয়। মলিন করার জন্য যদি না হয়, তাহলে আমরা খারাপটাকে ফেলে দিয়ে আমাদের যে স্মৃতি, যা আমাদের সঞ্চয় হিসেবে পরিগণিত হয়, যা সঞ্চয় হিসেবে ধরে রাখলে আমরা আনন্দ পাই, পরে ভাবতে আমাদের সহায়ক হয়, সেটাই ধরে রাখবো। এই হচ্ছে আমার নাটকের মূল জায়গা। ফলে আমার সময়, আমার শ্রুতি, এই যে শীর্ষক, এই যে শিরোনামে আজকে আমার কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া, তার মূল জায়গাটাই এইটা, যে ভালো ভাবতে শেখার, ভালো ভাবনা ভাবার একটা অভ্যেস আমি নিজে করেছি, সেই অভ্যেসটা বন্ধুদের মধ্যে ছড়াতে চেয়েছি। আচ্ছা, একটু দেখি যারা আছেন। তপতি লিখছেন, সুন্দর অদ্ভুত তুলনা, কবিতাতেই সুন্দরভাবে তুমি বলছো, ভালো লাগছে শুনে, আমারও ভালো লাগছে। এখন এই যে পদ্ধতি, এই পদ্ধতি থেকে আমার নাটকগুলোর নির্মাণ হয়েছে। এখন আরেকটু ফিরে যাই আমার নাটকের কয়েকটা জায়গায়। এই জায়গাটা হচ্ছে যে বিবাহবার্ষিকীর পরে হচ্ছে জেগে থাকার স্বপ্ন। এই জেগে থাকার স্বপ্ন নাটকটি প্রথম মঞ্চস্থ হয়, প্রথম অভিনীত হয় বলা যায়, শ্রোতাদের সামনে আনেন যিনি, তিনি মতিলাল সেন। পরে এই নাটকটি অনেকেই করেছেন এবং সম্প্রতি এই নাটকটির একটি ইউটিউব পাওয়া যায়। স্বপ্ন চলছে, সেই জেগে থাকার স্বপ্নের মূল কথাটি, মূল জায়গাটি হচ্ছে যে তাই আমি থেকে আমরাতে উত্তীর্ণ হওয়া, ধারণা দেওয়া, এইটাই ছিল আমার মূল লক্ষ্য। আর সেখান থেকেই আমি মনে করেছিলাম যে আমার নাটক কাহিনীধর্মী না হয়ে ধারণাধর্মী হবে। এই ধারণাধর্মীটা থেকেই আমার লেখা শুরু। এখন যারা নাটক করেন, তারা কি সহজে এই নাটক গ্রহণ করবেন, কি সহজে এই নাটক নিয়েছেন? প্রথমে যখন আমি এই ধরনের নাটক লিখতে এলাম, অনেকে বললেন এগুলো নাটক নয়। আমিও বলছি এগুলো নাটক নয়, নিশ্চিতভাবে নয়। কারণ নাটকের যে গুণ থাকে, উত্থান থাকে, পতন থাকে, চরিত্রের দ্বন্দ্ব থাকে, ধন্দ্ব থাকে বটে, তা সেইগুলো কিছুই নেই, কিছুই পাওয়া যায় না। এখন কিছু যদি না পাওয়া যায়, তবে তাহলে নাটক কেন? নাটক একটি কারণে, যে আসলে এর ভেতরে স্বপ্ন আছে। কারণ আমি ড্রামাকে ড্রিম করে তুলতে চেয়েছি, সেই স্বপ্নটাকে আমি দেখাতে চেয়েছি। সেই স্বপ্নটা জেগে থাকার স্বপ্ন থেকেই সেই স্বপ্ন দেখানোটা শুরু। এবং পরবর্তীকালে দেখলাম ধীরে ধীরে বহু দল, বহু মানুষ এই আমার নাটক তারা স্ব ইচ্ছায় গ্রহণ করেছেন। মঞ্চে তারা করে শ্রোতাদের কাছ থেকে সম্ভ্রম আদায় করেছেন। হাততালি হয়তো পাওয়া যায়নি, সবসময় হয়তো পাওয়া যায় না, কিন্তু শ্রোতাদের মন জয় করতে পেরেছেন। আসলে দেখুন, আমরা যদি যারা আপনারা অভিনয় করেন, আপনারা জানেন যে কিছু চাই না জীবনে, শুধু অন্যের হৃদয় জয়টুকু চাই। হৃদয় জয়টুকু করতে পারলেই আমাদের জীবনের শ্রেষ্ঠ চাওয়া হয়। আমরা কি চাইতে এসেছি পৃথিবীতে? কিচ্ছু চাইতে আসেনি, আমরা পৃথিবীতে দিতে এসেছি। এই দেওয়ার ক্ষেত্রে আমাদের একটি বক্তব্য, যে আমরা যা দিচ্ছি তার পরিবর্তে যদি আমরা শ্রোতার হৃদয়টি পাই, এই মনটি জয় করতে পারি, এইটুকুই আমার লক্ষ্য ছিল, আপনাদেরও লক্ষ্য, এবং আমার নাটক যারা করেন তাদের লক্ষ্য তাই, যে আমরা ভালো ধারণা দেবো এবং শ্রোতা ভাববেন, বাড়িতে যাওয়ার পরেও তাকে একটু ভাবানোর উপাদেয় কিছু বস্তু, কিছু ধারণা, কিছু ধর্ম তাকে দিয়ে পাঠাবো। এই শ্রুতি নাটকের পাশাপাশি কালিদাসবাবু এসছেন, বেশ লাগছে, সুন্দর। শ্রুতি নাটকের পাশাপাশি আমি আরেকটি কাজ করেছি, আরেকটি পর্ব বলা যায়, সেটা হচ্ছে যে দৃশ্য শ্রাব্য রচনা করেছি। এখন দৃশ্য শ্রাব্য মানে শ্রুতি নাটকের 20 মিনিটের সময়ের মধ্যে যে ধারণা, যেভাবে আমি আমার কথাগুলো বলেছি বা বলে যাচ্ছি বা বলে যাচ্ছিলাম, তার বাইরে আরও অনেক কিছু আছে যেগুলো মনে হলো শ্রুতি নাটকের আঙ্গিক থেকে যদি একটু বেরিয়ে আসা যায়, সময়কে একটু বাড়িয়ে নেওয়া যায়। অমিতা কি লিখছে তোমার নাটকে? ইতি দে সরকার, স্বপ্ন দেখা সবাই, হ্যাঁ।
তা সেই জায়গাটায় আমার একটা আবিষ্কারের মতো নিত্য নতুন ভাবনার, বঙ্গদেশের শ্রোতৃমণ্ডলীকে নতুন কিছু উপহার দেওয়ার একটা অভিপ্রায় থাকে, একটা ইচ্ছে থাকে। তো এই নাটক করতে এসে, নাটক করার ক্ষেত্রে কয়েকটি দলের কথা বলতে চাই, যে দলগুলি আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন বা আমাকে আবিষ্কার করতে সহায়তা করেছেন এবং আমিও লেখার তাগিদ অনুভব করেছি। হ্যাঁ, অরিজিৎ দাস লিখছেন, সত্যি তাই হৃদয় জয় করাটি একজন অভিনেতার মানুষের কাছে আসল। তাই তো সুমিত কি বলছে? সুমিত আছে নিশ্চয়ই, নাকি চলে গেছে? মানে আমি ভালো বলতেও পারি না, ফলে দীর্ঘক্ষণ যে আপনারা শুনবেন সেটাও আমি আশা করি না। মানে কেউ যদি শুনতে শুনতে প্রস্থান করেন সেটা খুব স্বাভাবিক, সেটা হতেই পারে, আমি তাতে কিছু মনে করব না বটে। কারণ আমি সেই রকম বক্তা নই যে 1 ঘন্টা আমার কথা বলে আপনাদের বসিয়ে রাখতে পারি। কিন্তু এইটা সত্য কথা যে আমার সঙ্গে থাকলে একটু মজা হতে পারে, একটু আনন্দ হতে পারে, একটু নতুন কথায় যেতে পারি। তা দৃশ্যশ্রাব্য যে কথাটাই বলি, সেইটা প্রথম আমি লিখলাম যেটা, সেটা হচ্ছে আমরা রবির আলো। মানে দেখুন, এইটা বলার কারণ হচ্ছে যে আমার এই চর্চার সময়ে কয়েকটি দলের কথা আমি বলি। সেই দলের মধ্যে একটি হচ্ছে স্বজন, তার কর্ণধার এখানে রয়েছেন, তিনি শুনছেন, তার নাম অপরাজিতা। তাদের ইচ্ছে ছিল যে শ্রুতি নাটকের বাইরে আরেকটু কিছু নতুন করে ভাবা যায় কি না। হ্যাঁ, জ্যোতির্ময়, মেঘ পেয়ালা নাটক কফি শপের যে অভিনব কনসেপ্ট, এটা কি তোমার নিজস্ব কল্পনা নাকি পৃথিবীর কোনো দেশের প্রয়োগ দেখেছো? চৈতালি অন্যের হৃদয় জয় করে সব থেকে বড় লক্ষ্য। আচ্ছা, আসছি এইটা, এর উত্তরটা খুব ভালো প্রশ্ন, আমি একটু বলে নিয়ে আসছি। তো তখন তারা আমাকে বললেন যে নতুন কিছু ভাবনা ভাবার জন্য, যা ঠিক শ্রুতি নাটকের বাইরে আর একটু বৃহৎ সময় অনেকজন মিলে করা যায়, এবং তাদের দলটি পুরোই মেয়েদের দল। স্বভাবতই আমি ভাবলাম যে কি করব, কি লিখব। লিখতে লিখতে ভাবতে ভাবতে যেটা এলো সেটা হলো আমরা রবির আলো। এই প্রসঙ্গগুলো একটু বলি আপনাদের জন্য, যে আপনারা যদি পারেন কখনো এগুলো একটু অনুসন্ধান করবেন। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনের 5 জন নারীকে নিয়ে এই কাজটা আমি করলাম। এখন দেখুন, বাঙালি বা অনেকেই আমরা দেখেছি যে নেগেটিভ সাইড, মানে ধরুন যা নয়, যা একটু নেতিবাচক দিক, সেই নিয়ে চর্চা প্রচুর হয়েছে বঙ্গদেশে। আমি আমরা রবির আলো লিখলাম আনা তর্কর, কাদম্বরী দেবী, মৃণালিনী, রানু, ভিক্টোরিয়া ওকাম্পো, এরা রবীন্দ্রনাথকে কিভাবে দেখেছেন, তাদের আত্মকথন। এই আত্মকথন লিখতে গিয়ে কাদম্বরীকে আমি দেখালাম একেবারে অন্যরকমভাবে। যে কাদম্বরীর মৃত্যু নিয়ে এত আলোচনা হয়, তিনি আত্মহত্যা করেছেন ধরায়, আমি লিখলাম না, তিনি এটা করেননি, তিনি স্বেচ্ছা মৃত্যু নিয়েছেন। এই যে সূক্ষ্ম প্রভেদ, সূক্ষ্ম তফাৎ, এবং রবির সঙ্গে তার যে অমলিন সম্পর্ক, এইটা উঠে এলো। অনেকে বলেন যে মৃণালিনী দেবী খুব উপেক্ষিত ছিলেন, রবীন্দ্রনাথের মতো প্রবাদপ্রতিম মানুষ, তার স্ত্রী যত্ন নেননি, কিছুই করেননি, বড্ড অবহেলায় মানুষ হয়েছেন, মানে সংসার করেছেন। একেবারে মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। মৃণালিনী দেবীর প্রতি রবীন্দ্রনাথের যে নজর ছিল, যে যত্ন ছিল, ঠাকুর বাড়িতে এসে তিনি যেভাবে নিজেকে নির্মাণ করেছেন, তার ইতিহাস যদি আপনারা অনুসরণ করেন বন্ধু, তাহলে দেখবেন যে মৃণালিনী দেবী আমার কাছে মানে প্রতিমা স্বরূপ, প্রতিমা সদৃশ। মানে বোঝাচ্ছি এইটাই যে তিনি সংস্কৃত থেকে অনুবাদ করেছেন, তিনি রবীন্দ্রনাথকে অনুপ্রেরণা দিয়েছেন, তিনি আশ্রম তৈরির সময় পাশে দাঁড়িয়েছেন। কি করেননি? রবীন্দ্রনাথও তার প্রতি যথেষ্ট, যেরকমভাবে পাশে থাকার, তাদের দাম্পত্যকে রঙিন করে রাখা যায় সেরকম করেছেন। কি বলবো, কথা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে, বোলপুরে যখন এইটা হলো প্রথম, এক ভদ্রলোক এবং তার স্ত্রী দেখতে এসেছিলেন। ভদ্রলোক মৃণালিনী শোনার পর, স্বজনের পরিবেশনায় মৃণালিনী শোনার পর ঝরঝর করে কেঁদে ফেললেন। অনুষ্ঠান শেষের পরে আমাকে বললেন যে দাদা, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, বললো আমার বাড়ি হচ্ছে রূপপুরে, আপনি যদি অনুগ্রহ করে রূপপুর যান খুব ভালো লাগবে, আমি চাই যে আমাদের গ্রামে এসে আপনি থাকুন। তা দেখুন, এই যে হৃদয় জয়ের কথা বলছিলাম, যে কুশীলবেরা সেদিন এই কাজটি করলেন, কাদম্বরী হলেন, মৃণালিনী হলেন, আনা তর্কর হলেন, বা তারা মাটির বাড়ি দেবেন থাকার জন্য, এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিগুলো আসলে আমার প্রাপ্তি নয়, এই প্রাপ্তিগুলো দৃষ্টিভঙ্গির প্রাপ্তি, এই প্রাপ্তিগুলো তার প্রাপ্তি। আমরা রবির আলো থেকে এবার আসি আরও কয়েকটি দৃশ্য শ্রাব্যের কথা। সেটা হচ্ছে ঘর ছাড়াদের স্বপ্ন, তুলে নাও তোমার পতাকা, পূব বাংলার রবীন্দ্রনাথ, ছেঁড়া কাগজের ঘুড়ি এবং শরণার্থীর স্বপ্নভঙ্গ। শরণার্থীর স্বপ্নভঙ্গ
একটু বলি যে নন্দিনী এসছেন, কবিতা দি লিখছেন, তপতি অধিকারী, তপতি এসেছো, খুব ভালো লাগছে, বাহ, ধন্যবাদ, তোমরা সবাই আছো। তা শরণার্থীর স্বপ্নভঙ্গ বলি যে দেখুন, যে আমার সুযোগ হয়েছিল এই দৃশ্যশ্রাব্যের ক্ষেত্রে দুটি কথা বলি, দুটি প্রোডাকশনের কথা বলি। একটা হচ্ছে তুলে নাও তোমার পতাকা এবং শরণার্থীর স্বপ্নভঙ্গ বা ঘর ছাড়াদের স্বপ্ন, যাই বলি না কেন। সেটা হচ্ছে যে আমার একাধিকবার ইউরোপ যাওয়ার ফলে এবং বিশেষত জার্মানি এর বার্লিন শহরটাকে ঘুরে ঘুরে দেখার জন্য আমার কিছু অভিজ্ঞতা সঞ্চিত হয়েছিল, যা আমার লেখার ক্ষেত্রে কাজে দিয়েছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ক্ষেত্রে কাজে দিয়েছে। কেমন দেখুন, যে এই তুলে নাও তোমার পতাকা 1942 সালে পোল্যান্ডে পোলিশ ভাষায় ডাকঘর মঞ্চস্থ হয়েছিল। তো ডাকঘর কেন মঞ্চস্থ হবে পোলিশ ভাষায়? তার কারণ যে সেখানে একটি অনাথ আশ্রমের শিশুদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। তো তার যে নির্মাতা ডক্টর কোরচক, সেই কোরচককে নির্দেশ দেওয়া হলো যে এবার তোমাদের ছোট ছোট শিশুদের মৃত্যুর দিকে তোমাকে নিয়ে যেতে হবে। তখন তিনি নিরুপায়, তখন তিনি ভাবছেন যে কি সম্ভব, কনসেন্ট্রেশন ক্যাম্পে ছোট ছোট শিশুদের কি করে নিয়ে যাওয়া যাবে। তখন তিনি ডাকঘর করিয়েছিলেন, রবীন্দ্রনাথকে চেয়েছেন। এই যে ডাকঘর, এই যে অমল, এই যে রবীন্দ্রনাথ, মৃত্যুকে অতিক্রম করা, এইগুলো আমাকে ভীষণভাবে তাড়িয়ে ফিরেছে। এবং বার্লিনে গিয়ে ধরুন, ইস্ট বার্লিন, ওয়েস্ট বার্লিন এখন এক, কিন্তু যেখানে বার্লিন ওয়াল ছিল, সেই বার্লিন প্রাচীর ভাঙার সময় যে ইতিহাস, তার যে মিউজিয়াম, সেগুলো আমি নিজে চোখে দেখার পরে আমার ভেতরের বোধ, আমার ভেতরের বিষণ্ণতা এবং আমার ভেতরের আগুন আমাকে জানিয়েছে। এটা ছুটির হাটের প্রোডাকশান ছিল। এই ছুটির হাট দলটি আমারই প্রতিষ্ঠা। এখানে অনেকেই আছেন, প্রায় অনেকেই ছুটির হাটের গৌরব, তারা ছুটির হাটের থেকে ছুটির হাটকে বড় করেছেন, গৌরবান্বিত করেছেন। এই প্রোডাকশানটা যিনি করেছিলেন, যিনি নির্দেশনা দিয়েছিলেন, তিনি চন্দন মজুমদার। ওই যে জেগে থাকার স্বপ্ন বলছিলাম, অমিতা ঘোষ রায় এবং চন্দন মজুমদার, তারা যেভাবে জেগে থাকার স্বপ্ন করেছেন, যেভাবে যে কি বলবো, যে উচ্চতা থেকে চন্দনদা এই তুলে নাও তোমার পতাকায় তার নির্দেশনার শ্রেষ্ঠ জায়গাটি আমাদের উপহার দিয়েছেন, বাংলার শ্রোতৃমণ্ডলীকে উপহার দিয়েছেন। তিনি অভিনয়ও করেছেন, ফলে তার প্রতি কৃতজ্ঞতা যে তিনি এই কাজটা আমাদের সঙ্গে করলেন। মানে আমাদের মতো তুচ্ছ মানুষের সঙ্গে তার মতো একজন এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কাজের সংযোজন দেখা গেল আর কি। তো এই যে ধরুন ঘটনাগুলো, তুলে নাও তোমার পতাকা, তো এইটা আমাকে ভীষণভাবে বিদীর্ণ করেছিল। ওই ইতিহাস, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী আমাকে ভীষণভাবে তাড়িত করেছিল। তুলে নাও তোমার পতাকা, জানি না এখানে কে কে দেখেছেন, কয়েকজন তো করেছেন, অপরাজিতা করেছে, অমিতা করেছে, অমিতার একবার এটা ছুটির হাটের সঙ্গে করিয়েও ছিল। এছাড়া শরণার্থীর স্বপ্নভঙ্গ যেটা আমি বলি, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি এটা এইখানে থেকে আজ অনুভব করি যে মানুষ কখন দেশ ছাড়ে, মানুষ কখন ঘর ছাড়ে বলুন তো। এই যে আমি যে ঘরে বসে কথা বলছি, এ আমার পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটে বলতে পারি। তা সেই ঘর ছেড়ে মানুষ কখন যায়, কখন যেতে পারে, যখন আর তার কিছু করার নেই। সে ঘর ছেড়ে দেশের ভেতরে অন্য একটা জায়গায় যায়। কিন্তু মানুষ দেশ ছাড়ে কখন? যখন মানুষ নিগৃহীত হয়, যখন গৃহযুদ্ধ লাগে, যখন মানুষের আর কিছু করার থাকে না, মানুষকে তখন চলে যেতে হয় দেশ ছেড়ে। দেশ ছাড়া মানুষেরা কোথায় যায়? অন্য দেশে যায়। অন্য দেশে গিয়ে তারা কি পায়? কিচ্ছু পায় না, পায়ও না। যেতে যেতে মৃত্যু হয় তাদের। ভূমধ্যসাগরে, এই ভূমধ্যসাগর দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেই দেখার পরে ভূমধ্যসাগরের তীরে একটি ছোট্ট শিশুর আলান, তার উল্টে থাকা মৃতদেহ দেখে আমার মনে হয়েছিল যে আমরা যারা লিখি, আমরা যারা নাটক লিখি, আমাদের কলম ধরার সময় যে এই নির্মমতা, এই নৃশংসতা থেকে আমাদের কথা বলার সময় এসছে। পৃথিবীর অনেক দেশ শরণার্থীদের ঘরে ডেকে নিয়েছে, আশ্রয় দিয়েছে। জার্মানি দিয়েছে, ইটালি দিয়েছে, স্পেন দিয়েছে, অনেক দেশ দিয়েছে। অনেক দেশ দিতে পারেও নি, অনেক দেশ অল্প দিয়েছে। তো এই যে মানুষ যাচ্ছে দেশ ছেড়ে, এগুলো আমাকে ভীষণ ভাবিয়েছে। তাহলে ধরুন আমরা ওই বাংলা একাডেমির ওই দাম্পত্য কলহে নিয়ে পড়ে থাকবো, হাসি আর কবে আমি হাততালি পাবো,
আর আমি তারা সেই সময় দেখছি ভূমধ্য সাগরে নৌকাডুবি হচ্ছে, হাজার হাজার মানুষ তলিয়ে যাচ্ছে জলে, দেশ ছেড়ে চলে আসছে, মানুষের মাথার ওপর খাঁড়া ঝুলে যাচ্ছে। মৃত্যু কখন আসবে জানি না, হ্যাঁ হাসবো আমরা, অন্য কারণে হাসবো, কিন্তু এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের লিখতে হবে। আমি সেই জন্য এগুলো লিখেছি এবং এই লেখাগুলি আমাকে নির্মাণ করেছে বলতে পারেন, নির্মাণ করেছে। আরেকটি কথা এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমার নাটকের এই ধারণায় পৌঁছে যাওয়ার ক্ষেত্রে আমি পৃথিবীর কিছু কিছু মানে নাটক দেখার সৌভাগ্য অর্জন করেছি। সৌভাগ্য মানে খুব বেশি দেখিনি, খুব দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু সামান্য হলেও হয়েছে। যেমন ধরুন প্যারিসের স্ট্রিট থিয়েটার আমি দেখেছি। পার্থপ্রতিম শীল আছে, যখন কিছু বক্তব্য রাখো না লেখা, তখন কিছু না কিছু ভাবাতে সবাইকে বাধ্য করে। যাই হোক, জানি না কি ভাবতে বাধ্য করে, তবে এটা বলি যে প্যারিসের স্ট্রিট থিয়েটার আমি দেখেছি, তার আঙ্গিক আলাদা, তার বিষয় আলাদা। আজকে ধরুন প্যারিসের যদি দেখবেন যে কৃষ্ণাঙ্গ মানুষ অনেক, তারা নাটক করেন, তারা মমার্থে ঘুরে বেড়ান, তারা গিটার বাজিয়ে গান করছেন, আর আমি তাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের নাটক প্রাণ ভরে দেখেছি। এইটা আমার একটা সৌভাগ্য। আমার সৌভাগ্য হয়েছে বার্লিনার এনসেম্বল দেখা, পৃথিবীর নাটকের ঈশ্বর যিনি বেটল বেক্ট, তার নাট্যশালা ছুঁয়ে দেখা। এইগুলো আমার ভেতরে আমাকে ভীষণভাবে প্লাবিত করেছে বলতে পারেন। আমার চিন্তার ভেতরের যে প্লাবন, যে ঢেউ, যে আছড়ে পড়া, যে নতুন করে ভাবা, যেখান থেকে সমাজের সঙ্গে নিজের লেখাকে সংযোজন করার দিশা, উপায়, সূত্র সবগুলো আমি সেইখান থেকে সংগ্রহ করেছি। মনে করেছি যে আমাদের যা করার কথা তা যেন তেন প্রকারে সমাজের কাছে লাগে। এখন দায় ও দায়বদ্ধতার কথা এখানে চলে আসে যে আমি যে নাটক করছি, আমি যে নাটক লিখছি, তা সেই নাটক সমাজের বাইরে কি করে লিখব, সমাজকে নিয়ে লিখব। আর সেই প্রসঙ্গেই আমি ঠিক করে ফেলেছি যে যা বাস্তব তা লেখা আমার কাজ নয়, যা হলে বাস্তবটা ভালো হতো সেটা লেখাই আমার কাজ। এটা আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, আজও বললাম। অমিতা বলছে স্বল্প সময়ের মধ্যে বৃহত্তর জীবনকে তুলে ধরেছো তোমার দৃশ্য সবগুলো লেখা। ঠিক অমিতা, সেগুলো 1.5 ঘন্টার প্রোডাকশন, তার মধ্যে আমি ইতিহাসকে ধরেছি, সময়কে ধরেছি, কালকে ধরেছি। এখন এই যে ধরুন যা ঘটছে, কোথাও ধরুন একটা খুন হলো, কোথাও একটা ঘটনা ঘটলো, একজন নাট্যকার সেইটা লিখলেন, খুন হবার প্রক্রিয়া লিখলেন, খুন হওয়া লিখলেন, খুন হবার পর একটা আক্রোশ দেখা গেল, এগুলো সব বাস্তব, এগুলো সব নাটকের বিষয় হতে পারে, কিন্তু এগুলো আমার নাটকের বিষয় নয়। আমার নাটকের বিষয় যে এখান থেকে উত্তীর্ণ হবে কি করে। ধরুন আমার নাটক বস্তুত যদি আপনারা কেউ কেউ পড়েছেন, কেউ কেউ করেছেন, কেউ কেউ পড়েননি, দেখেননি, করেননি, শোনেননি, তারা দেখবেন যে একটা অতি বাস্তব বা অবাস্তব জায়গা থাকে, মানে যা হয়তো হবে না, আমি সেই কথাটাই লিখি। এখন প্যারিসে সুরিয়ালিজম বলে একটা কনসেপ্ট এসেছিল, যেখান থেকে শুরু হলো যে নতুন কিছু ভাবনা, অর্থাৎ সেই ভাবনা সম্পূর্ণ বাস্তব অনুগ নয়, অর্থাৎ বাস্তব অনুগ নয়, অথচ সেটা একটা ভাবনা, এবং সেটা যখন শিল্পে ধরা থাকে তখন তার একটা নতুন পথ ও পদ্ধতি দেয়। এখন মানুষ ধরুন কাদের মনে রাখে, বলতে বলতে কথা আসে, ধরুন সময় এসছে তো বক্তব্য। এখন ধরুন আপনারা নাটক করেন, আচ্ছা আপনারা কি নিজেদের জিজ্ঞেস করেছেন যে আমরা যে নাটক করছি, বা আমি যখন 2-1টি নাটক আমার জীবনে করেছি, আমি নাটক করতে পারি না, লিখতে তো পারিই না, তা কেন আমাকে মানুষ মনে রাখবেন, বা মনে রাখার জায়গাটা কোথায়, বা আমাকে গ্রহণ করার জায়গাটা কোথায়। ধরুন আমি ভাবছিলাম যে যারা মানে আপনারা যারা নাটক করেন, তারা যদি পথ দেখাতে পারেন, পথ নির্মাণ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মানুষ মনে রাখবে, আপনাদের কিন্তু মানুষ ধরে রাখবে। মানুষ এসে যখন আপনাদের হাত ধরে নেবে, তখন আপনারা সিদ্ধি লাভ করেছেন বলা যায়। এবং সত্যি আজকে সুমিত রয়েছে, সুদীপ্তা রয়েছে, অমিতা রয়েছে, তপতি রয়েছে, জ্যোতির্ময় রয়েছে, চৈতালি রয়েছে, মুকুরের আরও অনেক বন্ধুরা রয়েছে, কবিতাদি রয়েছে, পার্থ, সঞ্জনা, এরা রয়েছে। সবাই তো আপনারা সেই সিদ্ধি লাভ করেছেন। আপনাদের নাটক আমরা শুনি, যারই নাটক করুন আপনারা, সত্যিই শুনি। আমরা একবার শুনে ছেড়ে দিয়েছি তা নয়, অপেক্ষায় থাকি। আপনাদের এই চর্চাকে আমি শ্রদ্ধা জানাই, আপনাদের এই চর্চার প্রতি আমার নিমগ্নতা রাখা রয়েছে। এবার জ্যোতির্ময়ের সেই প্রশ্নটায় আসি। মেঘপেয়ালা বলে আমার একটা নাটক আছে, যেখানে আমি ধারণাটা এরকম রেখেছিলাম যে ব্রেকআপ হওয়ার পর নারী বা পুরুষ
তারা কোথাও কফি খেতে যাওয়ার জন্য তাদেরই জন্য একটা শুধু কফি শপ হবে। অর্থাৎ যে আমরা কফি শপ বলতে বুঝি সেখানে সবাই যেতে পারে, কিন্তু একটা কফি শপ, তার আমি নাম দিয়েছি মেঘ পেয়ালা, যেখানে শুধুই মাত্র ব্রেকআপ হলে আসা যায়। হ্যাঁ জ্যোতির্ময়, এই কনসেপ্টটা পৃথিবীর কোথাও নেই, কোনো জায়গাতেই নেই। এই কনসেপ্টটা আমার ভাবনা, যে আমার মনে হয়েছে আফটার ব্রেকআপ মানুষ যখন বিচ্ছিন্ন হয় তখন সে আমোদ খুব একটা পছন্দ করে না, তখন সে নিজের একার সঙ্গে থাকতে চায়, নির্জনে থাকতে চায়। কিন্তু কফি মানে তো হুল্লোড়, মজা, সেলিব্রেশন, আনন্দ। কিন্তু কফি নির্জনতারও সঙ্গী, কফি নীরবতার সঙ্গী। কফি চলে যাওয়া বন্ধু তার স্মৃতিকে অভিবাদন জানায়। তাহলে তার জন্য একটা কেন জায়গা হবে না? ব্রেকআপের পর সেই মানুষেরা এসে কফি খাবেন, এমন একটা জায়গা যদি পৃথিবীতে হতো মন্দ হতো না। আসলে দেখুন, প্রচুর কফি শপ আমি এই ভারতে বলুন, কলকাতায় বলুন, বা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। কয়েকটা কফি শপ আমার খুব মনে দাগ কেটে গেছে, ভীষণভাবে দাগ কেটে গেছে। সেগুলো যে সব এই কনসেপ্টের ভেতরে তৈরি হয়েছে তা নয়, কিন্তু মনে হয়েছে যে আমার কনসেপ্ট যদি এই সব কফি শপগুলো বসানো যেত, যদি সেখানে গাছ রাখা যেত। আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবাই গাছের দিকে তাকাই, প্রকৃতির দিকে তাকাই, পরিবেশের দিকে তাকাই। সেই গাছ যদি রাখা যেত, মেঘ পেয়ালা সম্পূর্ণভাবে প্রাকৃতিক হয়ে উঠেছে। যদি গাছ পোঁতা যেত চলে যাওয়া মানুষটির স্মরণে, তাহলে পৃথিবীকে আমরা আরও উর্বর করতে পারতাম, আমরা আরও সুন্দর সবুজে ভরিয়ে দিতে পারতাম। এই যে ভরিয়ে দিতে পারতাম, এই যে উপলব্ধি করতে পারতাম, এই উপলব্ধির জায়গা থেকেই আমার মেঘ পেয়ালা তৈরি, মেঘ পেয়ালা আমার লেখা আর কি। দেখুন, যে আমরা যা কাজ করি, আমরা কাজ করতে গেলে আমি এটা কাজ করার ক্ষেত্রে সর্বদা মাথায় রাখি, হয়তো আপনারাও এটা মাথায় রাখেন। এই কথাটা আমি বলে থাকি যে জীবনে কাজ করতে গেলে, কাজের উপান্তে পৌঁছতে গেলে, শুরু থেকে শেষ পর্যন্ত কাজকে ধরে রাখতে গেলে 3টে এইচের প্রয়োজন, 3H। একটা হচ্ছে হেড, একটা হচ্ছে হার্ট, একটা হচ্ছে হ্যান্ড। যারা নাটক করেন, যারা শ্রুতি নাটক করেন বা মঞ্চ নাটক করেন, তাদের চর্চায় এই 3টে খুব অপরিহার্য জিনিস। হেড মানে আমাদের মেধা থাকা দরকার। হার্ট মানে আমাদের হৃদয়, মানে আমাদের ইমোশন থাকার দরকার। হ্যান্ড মানে আমাদের কাজ করার ক্ষমতা থাকা দরকার, কাজ করার ইচ্ছে থাকা দরকার। এই 3টে সংমিশ্রণে যে আমি তৈরি হই, বা যে দল গঠন হয়, যে শক্তি সঞ্চিত হয়, সেটাই আমাদের নাটকের মূল জায়গা, মূল উৎস। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার, শ্রোতাকে নতুন কিছু দেওয়ার একটা পথ বলা যায়। এইবার বলতে বলতে আরেকটু জায়গায় আসি, যে অন্য প্রসঙ্গে আসি। অঞ্জনা লিখছেন, মেঘ পেয়ালা অসাধারণ নাটক, অনেকবার পড়েছি। চৈতালি 3H দারুণ। নন্দিনী একটা হাততাল। আচ্ছা, বেশ। সেটা হচ্ছে যে এই নাটক লিখতে এসে কি হলো মানে একটু ভালো লাগা হলো, ভালো লাগা তৈরি করাও হলো। সম্প্রতি মানে গতকাল আমার নাটক নিয়ে 18টি নাটক নিয়ে 18 দিন ধরে একটি অনলাইন ফেসবুক পেজ থেকে একটি উৎসব করলো, আলোকধেনু বেলুর। 18খানা নাটক। আসলে আমরা সবাই এখন বিপন্ন, আমরা জানি না যে হারে সংক্রমণ বাড়ছে, আমাদের কি হবে আমরা কেউ জানি না। আমরা সবাই সুরক্ষিত থাকার চেষ্টা করছি, ভালো থাকার চেষ্টা করছি, বেঁচে থাকার চেষ্টা করছি। তা নাটক কখনো করোনার প্রতিষেধক হতে পারে না, নাটক কখনো বিপন্নতার প্রতিষেধক হতে পারে না, কিন্তু নাটক এটা হতে পারে যে বিপন্নতা বা এই অস্থিরতা বা এই বিষণ্ণতা থেকে নতুন একটু ভাবনা দিতে পারে, তো নতুন একটু চিন্তা দিতে পারে। তো ধরুন আমার স্বপ্নের প্রথম ইট, সেই নাটকটি পারে। ধরুন মেঘ পেয়ালা, সেটা পারে। ধরুন জেগে থাকার স্বপ্ন, সেটা পারে। ধরুন বিবাহবার্ষিকী, আমি মনে করি সেটাও পারে। আমি মনে করি কথায় কথায় ভাগ্য, সেটাও পারে। এই উৎসবে মুকুর, জ্যোতির্ময় এবং চৈতালি কথায় কথায় ভাগ্য, আমারই লেখা নাটক তারা মঞ্চস্থ করেছেন। অসম্ভব ভালো করেছো জ্যোতির্ময়। আচ্ছা, জ্যোতির্ময় কমেন্ট লিখেছে কি, তোমাকে গ্রহণ করবে কারণ তুমি উত্তরণের স্বপ্ন দেখাও, মানুষ ভালো থাকতে চায় কিন্তু দিশার অভাবে তারা পথ দেখতে পায় না, তুমি পথ দেখাও। ওই যে বললাম, পথ নির্মাতা হলে মানুষ একটু মনে রাখেন, তাকে একটু স্মরণ করেন। জানি না আমি পথ নির্মাতা কিনা বা পথ প্রদর্শক কিনা, তার কোনো উপাদান আমার ভেতর নেই, কিন্তু আমি একটু ভালো ভাবার এবং ভাবানোর চেষ্টা করেছি। তা এই কথায় কথায় ভাগ্য, জ্যোতির্ময় এত অদ্ভুত অভিনয় করেছে। চৈতালি, সে 3টি গলায়
এত পারদর্শিতা দেখিয়েছে। এরা সবাই মুকুরের সদস্য এবং আমি আজ মুকুরের ফেসবুক পেজ থেকে তাদের প্রথম লাইভের সূচনায় আছি। তা বলতেই হয় যে বলার আগ্রহ বাড়ছে এই কারণেই যে তারা খুব ভালো অভিনয় করেছেন। সবাই শুনেছেন, আমিও শুনেছি, শোনার পরই মন্তব্য দিয়েছি। সেই উৎসবে অমিতার এবং চন্দনদার জেগে থাকার স্বপ্ন হয়েছে। সেই উৎসবে অপরাজিতাদের হোপ ফর দ্য ড্রিম হয়েছে। মানে আমার নাটক, আমার লেখা সবচেয়ে বেশি এই সময় আমার মনে হয়, আমার ধারণা, যিনি বেশি করেছেন মঞ্চে তিনি অপরাজিতা বা তার দল সজল। তারা অনেকগুলি দৃশ্য শ্রাব্য করেছেন, তার মধ্যে এই উৎসবে হোপ ফর দ্য ড্রিম করেছেন। তাহলে ধরুন এটা করোনার প্রতিষেধক নয়, কিন্তু হোপ ফর দ্য ড্রিমে 5 জন নারী তাদের বিপন্নতার কথা বলেছেন, বিপন্ন থেকে উত্তীর্ণ হবার কথা বলেছেন, আলোর কথা বলেছেন, যে কিভাবে মানুষ এগিয়ে যেতে পারে। এই হোপ ফর দ্য ড্রিম বোধহয় ছুটির হাটের পক্ষে অমিতাও একবার করেছিল। অমিতা কি এখন আছো? মনে হচ্ছে আমার আসলে একটু পেছনের দিকে কথা বলতে বলতে ফিরে যাচ্ছি, বিভিন্ন নাটকের অনুষঙ্গ প্রসঙ্গ মনে পড়ে যাচ্ছে আর কি। তা আলোকধ্বনি বেনুরের এই উৎসব করার ক্ষেত্রে আমি তাদের সমর্থন জানিয়েছি একটি কারণে, যে ইতিবাচক ধারণা আমার নাটকে আমি মনে করি ইতিবাচক ধারণা আছে। সেই ইতিবাচক ধারণা এই সময় মানুষকে একটু ভালো রাখার সামান্য হলেও একটু ভালো রাখার জায়গা দিতে পারে, তাই আমি আগ্রহ প্রকাশ করেছিলাম। আমাকে নিয়ে কয়েকটি দল, মানে আমার কৃতজ্ঞতা আজকে তাদের কাছে জ্ঞাপন করতেই হবে, অনেকগুলি প্রতিষ্ঠান, অনেকগুলি দল সন্ধে করেছেন। আমি সেগুলো একটু উল্লেখ করি। সোদপুর কথামালা 2019 গত বছরে একটি 2 দিন ব্যাপী 12টা নাটক, আমার লেখা 12টি নাটক নিয়ে একটি শ্রুতি উৎসবের আয়োজন করেছিলেন সোদপুরে। 2 দিন ব্যাপী হয়েছিল। কোনো এক নাট্যকারকে নিয়ে 18টা নাটক পরপর যেমন প্রথম, তেমনি এটাও প্রথম 2 দিন ব্যাপী 12খানা নাটক। কুশাঙ্কুর বিড়লা সভাঘরে 2018-এ আমার নাটক নিয়ে একটি সম্পূর্ণ সন্ধে করে আমার বইয়ের প্রকাশ হয় আরশি কথার আলাপ। কুশাঙ্কুর দলটি মৃণাল অত্যন্ত সংবেদী একটি ছেলে। তিনি একজন বিখ্যাত চিত্রকর, তিনি ছবি আঁকেন। তার ছবি আঁকার ভাবনার ভেতরেও সমকাল এসে হাজির হয়। তিনি আমাদের ছুটির হাটেও যুক্ত, তিনি আমার সঙ্গে গভীর বন্ধুতায় এবং হৃদ্যতায় আবদ্ধ। কুশাঙ্কুর 2018-এ আরও একটি কাজ করেছিল হুগলিতে, সেইখানে, এবং 2017-এ কুশাঙ্কুর একটি কর্মশালা করে আমার নাটক নিয়ে, যেখানে নাট্য প্রসঙ্গে অনেকে বলেছেন, আমিও বলেছি, এবং পরে আমার 4-5টা নাটক বোধহয় হয়েছিল। এছাড়া আরেকটি দল একসময় আমার আর নাটক নিয়ে কাজ করত, অনেক লেখা নিয়েই তারা কাজ করেছে ইতিপূর্বে, তার নাম হচ্ছে খোয়াই কোপাই। তারা 2016-তে একটি উৎসব করেছিল আমারই লেখা নাটক নিয়ে, সেটা সোদপুর লোকসংস্কৃতি ভবন। আমার লেখা নিয়ে প্রথম যারা সন্ধে করে বলতে পারি, সেটা হচ্ছে সোদপুর কথামালা। 2015-এ জীবনানন্দ সভাঘরে একটি সন্ধে করে। তখন আমার কোনো বই বেরোয়নি, আমার কিছু নাটক বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। নাটকগুলো একটু অন্য ধরনের। সোদপুর কথামালার কর্ণধার সন্দীপ আমার বিশেষ বন্ধু। হোপ ফর দ্য ড্রিম অসাধারণ লেখা, অমিতা লিখছে। সন্দীপ সেই নাটকগুলো পড়ে, বিভিন্ন নাটক শুনে সে আপ্লুত হয় এবং সে ঠিক করে যে এই নাটকগুলো নিয়ে, এই ধারণাধর্মী নাটকগুলো নিয়ে মেঘ পেয়ালা করেছিল। হ্যাঁ অমিতা, তোমরা মেঘ পেয়ালা করেছিলে সেই উৎসবে, যেটা 2 দিন ব্যাপী হয়েছিল। ঠিক, সুদীপ্তাও আছে কিনা জানি না, ওরাও করেছিল 3 পৃথিবীর গল্প মনে হয়। হ্যাঁ, তা তাদের সোদপুর কথামালার সন্দীপ সেই সন্ধেটি করে, এবং সেইখান থেকে সেদিন যারা উপস্থিত ছিলেন তারা হয়তো ভেবেছিলেন, বা আমার ভেতরে সে আগ্রহ তারা অনুপ্রবেশ করাতে পেরেছিলেন, যে এই ধরনের নাটক করা যায়, এই ধরনের নাটক শোনা যায়, এই ধরনের নাটক করলে হয়তো নতুন কিছু হতে পারে। এই শ্রুতি নাটকগুলোর কথা, সন্ধেগুলোর কথা বললাম। এছাড়াও আরও অনেকগুলি কাজ হয়েছে, সেগুলো আক্ষরিকভাবে ঠিক সন্ধে না হলেও হয়েছে। কিন্তু 2019-এর 31শে ডিসেম্বর, আমরা জানতাম না 2020 এইরকম আমাদের আসবে। 31শে ডিসেম্বর প্রতিশ্রুতি, সুমিত এবং তপতি এখানে এখনও আছে কিনা জানি না, প্রতিশ্রুতি একটি সন্ধে করে। সেই সন্ধেটি আমার লেখা নিয়ে,
তার একটি বৃহত্তর অংশ, বৃহত্তর সময় ছিল আমার নাটক নিয়ে। তাই এইগুলো আমার কাছে একটি বিশেষ প্রাপ্তির চেয়েও বড় কথা কি জানেন, আমি যাদের বন্ধু হিসেবে পেয়েছি, আপনারা যারা এখানে আছেন, তারা আমার নাটককে ভালোবেসেছেন, এইটুকু আমার প্রাপ্তি। এবং এটা আমার এইটুকু বলছি, কথায় বলছি বলে, কিন্তু এইটা আমার সারা জীবনের প্রাপ্তি, অনেক বড় প্রাপ্তি। এই গ্রাহ্যতা, এই গ্রহণীয়তা আছে বলেই লিখতে বড্ড স্বাদ হয়। এখনও লিখতে পারি। স্মৃতিময় এসছে, সব নাটকগুলোই ভালো। স্মৃতিময়ও আমার বেশ কিছু নাটক করেছে, বিভিন্ন উৎসবের স্মৃতিময়ের দক্ষতা, স্মৃতিময় নাটক করা আমাদের ভালো লেগেছে। কৃষ্ণেন্দু এসছে, কৃষ্ণেন্দুর বেহালায় থাকে তার মঞ্চ নাটকের লোক, এবং কৃষ্ণেন্দু খুব ভালো কাজ করে। তপতি, হ্যাঁ আছি। তো প্রতিশ্রুতি যে সন্ধ্যেটি করেছিল, আমি সেটিতে থাকতে পারিনি, আমাকে মেদিনীপুর চলে যেতে হয়েছিল, কিন্তু সেই সন্ধ্যেটি খুব উপভোগ্য হয়েছিল। আমার প্রচুর নাটক নিয়ে তারা কাজ করেছেন। শ্রুতি উৎসবে প্রায় 1 ঘন্টার একটি নাটক নিয়ে কাজ করলেন, দূরের আলেয়া নাটকটি নিয়ে সুমিত অধিকারী। মানে সুমিত বিভিন্ন রকম সাহস দেখায়, মানে যে সাহস অন্য কেউ দেখাতে পারে না। সুমিত অধিকারী, প্রতিশ্রুতির কর্ণধার, তিনি দূরের আলেয়া করলেন 1 ঘন্টা ধরে। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আমরা ভাবলাম এটা কি করে সম্ভব, যখন স্টুডিও বন্ধ, রেকর্ডিং বন্ধ। এইরকম জায়গা থেকে এই কাজগুলো হলো। এই কাজগুলো আমার আসলে এগিয়ে যাওয়ার একটা জায়গা বলতে পারেন। এখন দেখুন যে আমাদের এই যে জগৎ সংসার, আমাদের এই যে লেখালেখির জগৎ, আমাদের এই যে সময়, দুটো দিক দিয়ে যায়। একটা হচ্ছে মত, আর একটা হচ্ছে মেজাজ। ভালো করে ভাবুন বন্ধুরা, একটা হচ্ছে মতের দিক, একটা হচ্ছে মেজাজের দিক। কেউ মত অবলম্বন করে যায়, কেউ মেজাজ অবলম্বন করে যায়। বলাকাদি লিখছেন আছি, হ্যাঁ বলাকাদি বোধহয় অন্য মায়ের গল্প, সেইটা বোধহয় একবার আপনারা করেছিলেন। স্বরসংলাপ অন্য মায়ের গল্প করেছিল। কালের মন্দিরা করেছে তোমার নাটক, হ্যাঁ কবিতাদি কালের মন্দিরা করেছে। আমি কয়েকটি দলের কথা একটু বলি, মত ও মেজাজ, এই কথাটা তার আগে একটু বলে নিই। সেটা হচ্ছে একদল আছে যারা মত অনুসারী, একদল আছে যারা মেজাজ অনুসারী। এই মত আর মেজাজের ভেতরে দুটোকে মেলায় যে ব্রিজ দিয়ে, যে উড়াল পুল, যে সাঁকো, সেটি হচ্ছে নাটক। ভালো করে ভাবুন বন্ধুরা, মত এবং মেজাজ, এই দুটোর কোনো একটা যদি কমজোরি হয়ে যায়, তাহলে কিন্তু নাটক জমে না, একদমই জমে না। নাটক লেখাও যায় না, নাটক হওয়ানোও যায় না যদি সেটা লেখা না হয়। মত মানে সে কিছু পথ দেখাবে, সে কিছু জায়গাকে এক্সপ্লোর করবে, অন্বেষণ করবে। আর মেজাজ মানে হচ্ছে নাটকের যে চরিত্র, যে প্রবাহমানতা, সেই জায়গাটিকে তুলে ধরবে। মেজাজটি হচ্ছে নাটকের আয়না, আর মতটি হচ্ছে নাটকের পায়া। এই দুটো নিয়ে আমাদের চলতে হয়। নাটক লেখার সময় আমার বারবার এইগুলো মনে হয়, এবং নাটকগুলো সেইভাবে আমি তৈরি করি। চৈতালি মত ও মেজাজ, বা তো কেউ আমরা মতের দলের মধ্যে পড়ি, কেউ মেজাজের মধ্যে পড়ি, কিন্তু নাটক দুটোকে নিয়েই চলতে হয়, দুটো হাতের মতো, না হলে হয় না। মত এবং মেজাজ উভয়কেই একই সঙ্গে নিয়ে আমাদের এগোতে হয়। আমি কয়েকটি দলের নাম বলি, যে দলগুলি, যেগুলো মনে পড়বে, সবার নাম হয়তো এখন মনে পড়বে না, বা আমি ইচ্ছা করে বাদ দিচ্ছি তা নয়, আমি জানিও না। অনেক নাটক অনেক জায়গায় হয়, কোনো লেখকের পক্ষেই জানা সম্ভব নয়, তার সম্পূর্ণ সূচি করাও সম্ভব নয়। কিন্তু যখন যেখানে খবর পাই, এরকম অনেকগুলি দল আমার নাটক করেছেন। এখন এইটা বলি যে এই প্রসঙ্গে হয়তো গোটা কত নাম আমি যখন বলবো, আপনাদের শুনতে ভালো লাগবে না, একটা একঘেয়েমি লাগবে, আমি জানি। কিন্তু এটা আমার না বললে হবে না, কারণ এই বলার সুযোগ জ্যোতির্ময় বা মুকুর আমায় করে দিয়েছে, এবং এটা স্থায়ী হবে বলে। কিছু নাম যারা কাজ করেছেন, কয়েকটি নাম আমি বলেছি, কয়েকটি দলের কথা আমি এখানে একটু বলতে চাই। যেমন ধরুন, কালের মন্দিরা তো রয়েছেই, হ্যাঁ, শাগিনবাহা নাট্যগোষ্ঠী, হুগলি উন্মিলন, স্বর ও সংলাপ, নিখিলবঙ্গ বাচিক, বোলপুর সংবেদ, স্বজন, সোদপুর কথামালা, শৈলুষ, কথাশ্রুতি, পটমঞ্জুরি, আলোকধেনু বেলুর, সুশাব্দিক, হোয়াইগোপাই, আলাপ, রোদ্দুর, সুকথা, প্রতিশ্রুতি, কল্যাণী কথামালা, আগরপাড়া কথামালা, কাব্যপথিক, প্রবজ্জা,
অপরাজিতা কি লিখছে একটু পড়ি। আরও নতুন লেখা আসুক, একক আখ্যান নিয়ে একটু বলতে পারেন। আরও অনেক লেখার কথা মনে পড়ছে, রবির স্বপ্ন, কবির লেখা, স্বামীজির 3 কন্যা। হ্যাঁ, আসছি একটু আলোচনায়। ঠিক, মনে ছিল না, একটু মনে করিয়ে দিলে বলতে সুবিধে হবে। দলগুলোর নাম পড়ছি: কল্যাণী কথামালা, আগরপাড়া কথামালা, কাব্যপথিক, প্রবজ্জা, শ্রুতিমঞ্জিল, দিগন্ত কাঁথি, শ্রুতি সংসদ, আমাদের উচ্চারণ, মানবী, শব্দনীর, সহজপাঠ, রক্তকরবী, আলেখ্য, বাঁকুড়া, ছুটিরহাট, সাঁচতারা, সোনাঝুরি, নতুন দিশারি, যুগলবন্দি, শ্রুতিনন্দন, সোনারতরী, শব্দশ্রুতি, মুকুর, পেখম, সপ্তকর্ণী, শব্দায়ন, কথার বাড়ি, শ্রুতি সংসদ, কবিতাদির দল, বলাকাদির দল এবং আরও কয়েকটি দল আছে যাদের কথা আমি ঠিক হয়তো মনে আসছে না, বলতে বলতে মনে পড়ে যাবে। তো এই ধরুন এতগুলি দল, আরও অনেক দল আছে যেগুলো আমি জানি না। তো মানুষ তো গ্রহণ করেছেন, আপনারা যারা গ্রহণ করেছেন আমাকে, আমি তাদের প্রতি আবার শ্রদ্ধা জানাই। অমিতা, তোমার কাল্পনিক সমন্বিত লেখাগুলো একটু বলো। বলাকাদি, হ্যাঁ বলাকাদি আপনি মনে রেখেছেন, মনে তো রাখতেই হবে। এইবার আমার একটু আরেকটা দিক আমি বলি, সেটা হচ্ছে যে ধরুন আমরা রবির আলো যখন লিখলাম, সেগুলো আত্মকথন ধর্মী, মানে এক একজন নারী তাদের জীবনের কথা এক একজন তুলে ধরছেন। তাই এই আত্মকথন ধর্মী বা আত্মসংলাপী নাটক বলতে পারেন যে এইটাকে আমি বিশেষভাবে প্রচলিত করেছি বর্তমান সময়। অর্থাৎ আত্মসংলাপ ছিল না তা নয়, কিন্তু সেটা কিছু ছিল, কিছু মানে ছিল না। আমি যেটা করেছি যে আমাদের সময়ের যে চরিত্রগুলো কিংবদন্তি চরিত্র, যাদের আমরা জানি, তাদের কথা আত্মসংলাপ তারা বলছেন, এইরকম একটা জায়গা, এরকম একটা লেখার লেখার স্টাইল আমি তৈরি করতে পেরেছি। তার মধ্যে যেমন রবীন্দ্রনাথকে নিয়ে এই 5 জন, রবীন্দ্রনাথকে আরও একটি চরিত্র পরে সংযোজন করেছি, সেটা হচ্ছে যে প্রতিমা দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথের বৌমা বা রথী ঠাকুরের স্ত্রী। তেমনি বিবেকানন্দর জীবনে বিবেকানন্দ যারা বান্ধবী ছিলেন, বিবেকানন্দ যারা শিষ্য ছিলেন, তারা বিবেকানন্দ সম্পর্কে কি বলতেন। ধরুন ক্রিস্টিন গ্রিনস্টাইডেলের কথা, একেবারে প্রায় অপরিচিত ছিলেন বঙ্গদেশে তিনি। সুমিত কি লিখছেন? সোনালী গোধূলি 5 বার আমরা করেছি। আচ্ছা, সোনালী গোধূলি, হ্যাঁ একটু বলবো। ক্রিস্টিন গ্রিনস্টাইডেলের কথা, নিবেদিতার কথা। শুভশ্রী, খুব ভালো লাগার লেখা আপনার, অন্য মায়ের গল্প, চৈতালি, প্রতিমা দেবী। হ্যাঁ, নিবেদিতার কথা আমরা জানি, মার্গারেট, তার কথা আমরা কিছু জানি। জোসেফিন ম্যাকলাউড, তিনি বঙ্গদেশে পরিচিত, কিন্তু এই শ্রুতি জগতে, প্রযোজনার জগতে ক্রিস্টিন বা ম্যাকলাউড আবিষ্কৃত হননি। আমি চেষ্টা করেছি যে ক্রিস্টিন, ম্যাকলাউড, নিবেদিতা, এদের আত্মসংলাপী আখ্যান তৈরি করতে। এবং দেখুন, এই কথা বলতে বলতে অপরাজিতা মনে করিয়ে দিল, তাই এটা বলতে বলতে মনে পড়ে যাচ্ছে যে 2018-এ বিড়লা সভাঘরে আমার যে বই উদ্বোধন হয়েছিল, তাতে 3 জন প্রবাদপ্রতিম এই সময়ের মানুষ এই স্বামীজির 3টি চরিত্রে অভিনয় করেছিলেন। নিবেদিতার পাঠ করেছিলেন, আত্মসংলাপী পাঠে ছিলেন বিজয়লক্ষ্মী বর্মন, রত্না মিত্র ছিলেন জোসেফিন ম্যাকলাউডের পাঠে, এবং প্রণতি ঠাকুর ছিলেন ক্রিস্টিন গ্রিনস্টাইডেলের পাঠে। মানে ভাবুন যে এরা তো মানে আমাদের ঈশ্বর বলতে যা বুঝি, উচ্চারণের ঈশ্বর, উচ্চারণের প্রতিমা বলতে যাদের আমরা বিগ্রহ মনে করি, বিজয়লক্ষ্মীদি, রত্নাদি, প্রণতিদি, এরা সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার লেখা বিবেকানন্দকে নিয়ে, এই 3 মহিলা বিবেকানন্দকে কিভাবে দেখছেন সেইটা তারা পাঠ করেছেন। কি বলবো, সমগ্র হল, প্রচুর ভিড় হয়েছিল সেদিন, সবাই অভিভূত যে কিভাবে এটা সম্ভব হয়। এই একটি দিক আপনি বলতে পারি যে আখ্যান, আত্মসংলাপী আখ্যান, যারা বিখ্যাত চরিত্রের মানুষ, তাদেরকে নিয়ে প্রায় 10-15টা আখ্যান লেখা, এটা একটা আমার লেখার দিক শ্রুতি জগতের, মঞ্চ জগতে। আচ্ছা, সুদীপ্তা শেকল ছেঁড়ার সংলাপের কথা। অমিতা ঘোষরা সম্প্রতি জ্ঞানদা নন্দিনী দেবীর কথা আমি ভুলে গেছিলাম, মনে করিয়েছ, ঠিক। জ্ঞানদা নন্দিনী দেবীকে নিয়ে আমি আবার একটা আত্মকথন লিখেছি, সেটি ইউটিউব তৈরি হচ্ছে, বেরোবে কিছুদিন বাদে। এবং আমার মনে হয় যে অপরাজিতা আছেন
তারা আমরা রবির আলো তাদের স্বজনের ফেসবুক পেজ থেকে সেটা তারা নিবেদন করবেন। তারা মঞ্চে বহুবার করেছেন, এবার তারা সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসছেন সম্ভবত। অপরাজিতা জানাতে পারো তুমি এই প্রসঙ্গে। এই যে বিষয়গুলো, এইটা বলা যায় যে আত্মসংলাপী আখ্যান। আর যেটা হচ্ছে যে এরই পাশে আমি আরও একটা দিককে নিয়ে ভেবেছি, সেটা হচ্ছে কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপ মানে চরিত্র দুটো হয়তো আমাদের চেনা, কিন্তু তাদের কস্মিন কালে কোনোদিনও দেখা হয়নি, দেখা হবেও না। স্মৃতিময় জীবনের ঠিকই বলবো তাদের দেখা হবে না। যেমন ধরুন রক্তকরবী নন্দিনী আর শেষের কবিতার লাবণ্য। আমার মনে হয়েছে যে আমি যখন রক্তকরবী পড়ছি, আমি যখন শেষের কবিতা পড়েছি, তখন মনে হয়েছে এই দুটো চরিত্র ভীষণভাবে আমার ভেতরে জায়গা করে নিয়েছিল। পরে লাবণ্য এবং নন্দিনীর শিলং পাহাড়ে দেখা হচ্ছে এবং তারা কথোপকথন করছে। কাল্পনিক সংলাপ অনেকে করেছেন, অমিতা এবং অমিতার সঙ্গে আরেকজন এটা করেছেন, কী নাম অমিতা আমি মনে করতে পারছি না, সুমনা ভাদুরী। তোমাদের এটা আমার শোনার সৌভাগ্য হয়নি। খুব প্রশংসিত হয়েছিল তোমাদের এই হে চিরলাবণ্য নন্দিনীর শিরোনামে এইটা আমার লেখা। এই কাল্পনিক সংলাপ লিখতে আমার বেশ ভালো লাগে। আসলে দেখুন যে একটা সময় যখন আমরা কোনো ইতিহাস পাই না, নিজের মতো একটা ইতিহাস তৈরি করি, তার যে ভাবনা, তার যে গ্রন্থনা, তার যে নির্মাণ, সেটা একটু ভিন্ন ধরনের হয়। কাল্পনিক সংলাপ সেই রকম। এখানে সুদীপ্তা আরেকটি নাটকের কথা বললেন, শেকল ছেঁড়ার সংলাপ। শেকল ছেঁড়ার সংলাপ লেখাই হয়েছিল সুদীপ্তার জন্য একটি কারণে। সে একটি নাটক চাইছিল এবং খুব তাড়া দিচ্ছিল, আমার পক্ষে লেখা সম্ভব হচ্ছিল না, কিন্তু হঠাৎ একদিন লিখে ফেললাম এই কারণে যে ধরুন আমাদের ভেতরে আমি যখন নাটক লিখি সেই সময় বিভিন্ন রকম প্রক্রিয়া চলে, সবারই চলে, আমারও চলে। তো তখন মনে হলো যে জাতীয়তা বোধ নিয়ে কিছু একটা লেখা যায় কিনা। ভারতের স্বাধীনতার সময়, স্বাধীনতার আগে এই যে তখন যারা নাটক করতেন তারা তখন কি করতেন, কিভাবে তারা তাদের আমাদের দেশের প্রতি তারা কিভাবে নিমগ্ন ছিলেন, কিভাবে দেশকে দেখতেন। শেকল ছেঁড়ার সংলাপ সেই একটা নাটক যেখানে রানা কিশোর বলে একটি চরিত্র, যিনি আদ্যন্ত একজন অভিনেতা, খুব বড় মাপের অভিনেতা, তিনি গিরিশকে অনুসরণ করেন, মহামান্য গিরিশচন্দ্র ঘোষকে। তিনি বন্দে মাতরম থিয়েটার তৈরি করেছেন বঙ্কিমের বন্দে মাতরম কথাটি নিয়ে। এই যে প্রক্রিয়ার ভেতর দিয়ে বাঙালি হয়েও বাঙালি জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, সেই চরিত্র যেমন আছে, তেমনি এই চরিত্র আছে যে এখানে একটি মহিলা আর একজন মহিলার মানে গর্ভবতী বলে নিজের দোষ নিজে টেনে নিচ্ছে, ভারত স্বাধীন হচ্ছে। এই জায়গা থেকে নাটকটি হওয়ার পরে কি বলবো, শ্রোতারা খুব অভিভূত হয়েছিলেন। আসলে নাটকটি জন্য কিনা জানি না, যারা করেছিলেন, সুদীপ্তারা করেছিল কথাশ্রুতির পক্ষ থেকে, তারা এত ভালো করেছিলেন, সেই কারণে শ্রোতারা বিমোহিত হয়েছিলেন, বশীভূত হয়েছিলেন। সুমিত যেটা বলছে সেটা হচ্ছে যে আমাদের ওই সোনালী গথুলি দেখুন, আমি এই ইতিবাচক চিন্তা দিতে চাই, আমি ধারণা দিতে চাই। তো এখন চিরকাল মানে পরপর কিছু জায়গায় লেখা আমি পড়েছি, শুনেছি যে বৃদ্ধাশ্রম মানেই খারাপ, ওল্ড এজ হোম মানেই খারাপ, সেখানে যারা পাঠিয়ে দেয় তারা তো খুব খারাপ, বাবা মাকে দেখে না, আর সেই জায়গাটা সবাই নিগৃহীত হয়, মানে উপেক্ষিত হয়, মানে কিছু থাকে না। কিন্তু আমি দেখেছি, আমার মনে হয়েছে যে ধরুন আজকে আমরা যারা এই লাইভে রয়েছি প্রায় সমবয়সী, কিছু এদিক ওদিক বয়সে, তো আমাদের যখন বয়স হয়ে যাবে, যদি এই যাত্রাটা আমরা তরে যাই, মানে বেঁচে যাই, তাহলে ভাবুন তো বৃদ্ধ বয়সে সবাই একসঙ্গে যদি বৃদ্ধাশ্রম তৈরি করি, একসঙ্গে থাকি, কেমন ভালো লাগবে। মনে হবে বৃদ্ধাশ্রম খারাপ? মনে হবে না। তো এই যে আমি দেখিয়েছি যে দুজন মানুষ স্ব ইচ্ছায় তারা বৃদ্ধাশ্রমে এসছেন, তারা থাকতে চাইছেন, তারা হাজব্যান্ড ওয়াইফ নন, তারা বন্ধু। অপরাজিতা, হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা রবির আলো আসবে। চৈতালি শেকল ছেঁড়ার সংলাপ খুব ভালো লেগেছিল। আচ্ছা বেশ, আসুক আমরা রবির আলো। তা বৃদ্ধাশ্রম খারাপ নয়। সুদীপ্তা জাতীয়তাবোধ নিয়ে কোনো নাটক মনে হয় না আছে বলে আছে, খুব ভালো লেগেছিল। বেশ, এইখানে
সেই চরিত্র দুটি তারা একসময় প্রেম করতেন, পরে তাদের বিয়ে হয়ে যায়। সেটা ৭০ সালের ঘটনা। ৭০ সালের ঘটনা আমি তুলে এনেছি সোনালী গোধূলি নাটকে, এবং তারা বলছেন যে আমরা স্পিরিচুয়াল ম্যারেজ করেছি। স্পিরিচুয়াল ম্যারেজ মানে কি? স্পিরিচুয়াল ম্যারেজ হচ্ছে যে আমরা সবসময় যাকে চেয়েছি জীবনে তার সঙ্গে হয়তো আমাদের বিবাহ হয়নি, বা বিবাহ পরবর্তীকালে আমাদের জীবনে এমন কেউ এসেছে, এমনভাবে এসেছে, এমন দাগ রেখেছে, কাজের সঙ্গে এমনভাবে যুক্ত হয়েছে। বন্ধু, আপনারা কিছু মনে করবেন না এই কথা বলছি বলে, আপনাদের কি মনে হয় না যে এটা স্পিরিচুয়াল ম্যারেজ? মানে গভীর সম্পর্কের যে চিহ্ন তা রেখে গেছে, নিশ্চিতভাবে রেখে যায়, নিশ্চিতভাবে রেখে গেছেও হয়তো কারো কারো জীবনে। এই জায়গাটা নিয়ে সোনালী গোধূলি তৈরি হয়েছিল, নির্মাণ হয়েছিল। অনেকের ভালো লেগেছে, বহু জায়গায় নাটকটি হয়েছে। স্মৃতিময় একটা নাটকের কথা বলছিল, জীবনের যৌতুক। জীবনের যৌতুক এই আলোকধেনু বেলুড়ের 2020-তে শ্রুতিনন্দন সম্ভবত পুরুলিয়ার একটি দল করেছে, স্মৃতিময়রাও এটা করেছে, আরও অনেকে করেছেন। আমিও বোধহয় একবার করেছিলাম এই নাটকটি। তো সেখানে একটি বিত্তমান পরিবার তার মেয়ের বিয়ে দিতে চাইছে। কি দেবে আপনারা জানেন, আমি তবু একটু বলি, যারা এই নাটকটি শোনেননি একটু আভাস দিচ্ছি। তাতে একজন বলছেন যে যদি আপনারা একটা গাড়ি দিতে চান, ছেলের বাবা বলছেন মেয়ের বাবাকে চিঠিতে বলছেন, যদি গাড়ি দিতে চান তাহলে একটা অ্যাম্বুলেন্স দেবেন, একটা অ্যাম্বুলেন্স দেবেন, তাহলে আমি সমাজের কাজে রেখে দেবো, আর আমি বাকি ওই ড্রাইভার বা তেল আমি সারা জীবন বহন করবো, সেই ক্ষমতা আমার আছে। বন্ধু ভাবুন, এইটা আমি লিখেছি, আমার নাটকে আমি এটা দেখিয়েছি। এটা বাস্তবত সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে এই ভাবনা যদি কেউ একজন ভাবতে পারেন, কেউ কোনো ছেলের বাবা যদি বলেন যে একটা অ্যাম্বুলেন্স দেবেন, এবং তিনি যদি সেটা সমাজে দান করেন, রেখে দেন, এবং তিনি কিছুটা ব্যবহার করেন, তার খরচ খরচা চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কি বিরাট উপকার হলো বলুন তো। তাহলে এর অবাস্তব, এ নাটকে উত্থান নেই, পতন নেই, কিছু নেই, কিন্তু একটা ভালো ধারণা আমি দিতে পেরেছি বলে মনে করি। অসাধারণ ভাবনা নাটক সোনালী গোধূলি। বিজয়লক্ষ্মীদি নাটকটির প্রথম অভিনয় দেখেছিলেন এবং অসম্ভব ভালো লেগেছিল দিদির। বাহ, হ্যাঁ, বিজয়লক্ষ্মীদি এই নাটকটি শুনেছিলেন সোনালী গোধূলি, এবং তিনি সত্যিই পরে আমাকে, অপরাজিতাকে বলেছেন, আমিও পরে শুনেছি যে খুবই ভালো লেগেছিল তার কনসেপ্টটি। এবার আরেকটি, তনুকা, হ্যাঁ দাদা, এখন স্পিরিচুয়াল ম্যারেজ হয়। আপনি ঠিক ভেবেছেন, স্পিরিচুয়াল ম্যারেজ হয়, হয়তো লেখক সাহিত্যিকদের জীবনে এটা হয়তো একটু বেশিই হয়, হতেও পারে, নাও পারে। কি বলছিলাম, যেটা বলাকাদি ভীষণ ভালো। পার্থ কি লিখছে, ভালো লেখনী। আচ্ছা, তো এই নাটকগুলো বলতে গিয়ে আরেকটা নাটকের কথা একটু মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বাচিকে একবার একটা নাটক হয়েছিল আমার, সেই নাটকটি আমি করেছিলাম, শেষ নাহি যার, অপরাজিতা আর আমি করেছিলাম, সে অনেক বছর আগে। শেষ নাহি যার নাটকটি বাচিকের একটি অনুষ্ঠানে অরুময় বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী বন্দ্যোপাধ্যায় এরা ঠিক করেন যে করবেন বলে। তো তারা এই নাটকটি করলেন, এবং কি বলবো, সেই দিন প্রেক্ষাগৃহে যতজন মানুষ উপস্থিত ছিলেন, অগ্রজ মানুষেরা, গুণী মানুষেরা, বাচিকের সমস্ত শ্রোতৃমণ্ডলী, সেদিন নাটকটি খুব ভালো লেগেছিল। নাটকটির বিষয়টা একটু বলি একটি কথায়, অনেকে জানেন, অনেকে জানেনও না। সেটা হচ্ছে যে এক বিবাহিত মহিলা কটা দিন ধরে ফেসবুক করে না। স্পিরিচুয়াল ম্যারেজের ব্যাখ্যা জানলাম, অনেক কিছু জানছি, সমৃদ্ধ হচ্ছি। অরিজিৎ দাস লিখেছেন, বেশ। তা সেই মেয়েটিকে স্পিরিচুয়াল ম্যারেজ কি প্লেটোনিক লাভের একটা রূপ হতে পারে? জ্যোতির্ময়, বেশ বলছি, জ্যোতির্ময় আসছি, একটু বলে নিই। শেষ নাহি যার নাটকটি নিয়ে একটু বলি। তা সেটা হচ্ছে যে একটি মেয়ে কদিন ফেসবুক করছে না, হোয়াটসঅ্যাপ করছে না, খুব বিষণ্ণ রয়েছে। তো তার বর সায়েন্টিস্ট, খুব মেধাবী মানুষ, তিনি বলছেন, এই তুমি এসব করছো না কেন, তুমি প্রেমে পড়েছো? তো এমনি বলেছে, না জেনেই বলেছে। বলছে, হ্যাঁ প্রেমে পড়েছি। তুমি কি করে জানলে? বলে, জানলাম তুমি প্রেমে পড়েছো। তা কী হয়েছে, অসুবিধে কী হয়েছে বলো? তা বলছে, না আমার খুব খারাপ লাগছে। তা বলছে, কেন খারাপ লাগছে? তা তিনি উত্তর দিতে পারছে না। তখন তার হাজব্যান্ড বলছে, তোমার খারাপ লাগছে এই কারণে যে আমি তোমার হাজব্যান্ড, তুমি আমাকে রেখে আরেকটি পুরুষের সঙ্গে মিশবে, তোমার অপরাধ বোধ লাগছে, তোমার মনে হচ্ছে তুমি আমাকে ঠকাচ্ছ, তোমার মনে হচ্ছে এটা করা কি উচিত না, এরকমভাবে তুমি কনফিউজড হয়ে রয়েছো, তুমি সংশয় বোধে আছো। বললো, হ্যাঁ তাই আছি, আমি একেবারে কনফিউজড হয়ে আছি।
এটা করা ঠিক কি ঠিক না। দেখুন আমাদের প্রত্যেকের জীবনে হয়তো বা আজকে আমরা যারা এখানে আছি বা যারা এখানে নেই, অনেকের এরকম ঘটনা ঘটেছে জীবনে, হয়তো ঘটেছে, নাও ঘটে থাকতে পারে। আমার তো ঘটেছে। তো তখন তার বর বলছে যে এই তো তুমি আমায় বলে দিয়েছো তোমার ভেতরে আর কোনো অপরাধবোধ থাকার কথা নেই, তুমি তোমার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে একটু ঘুরে এসো, কফি খেয়েছো, কোনো নতুন নাম দিয়েছো, তোমাকে চিঠি লেখে কি করে, এর খুব ক্যাজুয়ালি জানতে চাইছে। মেয়েটির ভেতর থেকে অপরাধ বোধ আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এই যে চলে যাচ্ছে, শেষে গিয়ে দেখা যাচ্ছে যে তখন মেয়েটি বলছে, মানে বউটি বলছে তার বরকে, তার স্বামীকে, যে তুমি একটু দেখবে কে বা ইত্যাদি, একটু দেখো না কে আমার বয়ফ্রেন্ড, ফেসবুকে আলাপ হয়েছে। তা দেখতে গিয়ে যখন খুলে দেখা হলো ফেসবুকের তার প্রোফাইল, তার হাজব্যান্ড বলছেন যে ইনি মোটিভেশনের ট্রেনিং দেন, ইনি আমাদের অফিসে একটা ট্রেনিং দিতে এসেছিলেন, অ্যাটিটিউডের ট্রেনিং দিতে এসেছিলেন, এবং তার মধ্যে একটি জায়গা ছিল যে আপনার স্ত্রী যদি পরকীয়া করে তখন আপনার কর্তব্য কী। বন্ধু ভাবুন, আচ্ছা অমিতা কি লিখছে, শেষ নাইনার নাটক শুনে আমি তোমার নাটকের প্রতি আকৃষ্ট হই। আচ্ছা বাহ, জানা গেল স্বপ্নফেরী সংলাপ বইটিতে আবার সবচেয়ে প্রিয় নাটক, প্রিয় লেখকের সঙ্গে নাটকটি করার সুযোগ হয়েছিল। রাইট, আমি খুশি যে এই শেষ নাহিজার প্রসঙ্গেই কথাটা বলছি। তো তখন বলছিল যে ইনি ট্রেনিং দিয়েছিলেন আমাদের, অ্যাটিটিউডের ট্রেনিং, আচরণের ট্রেনিং। বন্ধু, আচরণের ট্রেনিং মানে সহবত শিক্ষার ট্রেনিং কোর্স আমাদের দেশে নেই, কিন্তু এটা থাকা দরকার, যে আমরা আচরণগতভাবে কিভাবে মসৃণ হতে পারি, কিভাবে মানুষের প্রতি যত্ন নিতে পারি, কিভাবে বিনয়ী হতে পারি, সামাজিক হতে পারি, তার কোনো কোর্স নেই, কোনো ট্রেনিং হয় না, কোনো অ্যাটিটিউড হয় না। কিন্তু সেই মোটিভেশনাল ট্রেনার সেটা লিখেছেন যে আপনার স্ত্রী যদি পরকীয়া করেন, প্রেমে পড়েন, তখন আপনি কি করবেন। ওই ভদ্রলোক পরীক্ষা করে দেখতে চেয়েছিল। তাই এই সায়েন্টিস্ট হাজবেন্ড অত্যন্ত বিনম্রভাবে, অত্যন্ত মৃদুভাবে, বন্ধুত্বের সহকারে তার ভেতরের অপরাধ বোধকে বর্জন করিয়েছে, দ্রবীভূত করিয়েছে। আমাদের দেশে এরকম বহু ফ্যাটালিটি হয়, যেখানে বর জানলো যে স্ত্রীর একটা কিছু সম্পর্ক আছে, সত্য মিথ্যা জানলো না, সঙ্গে সঙ্গে ক্রোধের প্রকাশ হলো। বা স্ত্রী জানলেন বরের কিছু একটা আছে, সত্য মিথ্যে জানলেন না, মেয়েটি কে দেখলেন না, কি তার ভূমিকা জানলেন না, তিনি চড়া হয়ে গেলেন, ফলে ভেঙে যাচ্ছে। আমার নাটক বলেছে যে সম্পর্ক মানে বিভিন্ন তার লেয়ার আছে। নারী এবং পুরুষের সম্পর্ক মানে শুধু প্রেম তা নয়, নারী এবং পুরুষের সম্পর্ক মানে শুধু বেড শেয়ার তা নয়, নারী এবং পুরুষের সম্পর্ক মানে হচ্ছে যে একে অপরকে নির্মাণ করার সহায়ক হয়ে উঠবে। রবীন্দ্রনাথ ভালো কথা বলেছেন যে এক ধরনের ভালোবাসা আছে চাপা দিয়ে মেরে দেয়, রবীন্দ্রনাথ বলছেন আরেক ধরনের ভালোবাসা আছে যা মানুষকে টেনে তোলে। তো বন্ধু, আমরা যদি বন্ধু হয়ে থাকি একে অপরের, তাহলে আমরা একে অপরকে টেনে তুলব। সুদীপ্তা লিখছে জেগে থাকার স্বপ্ন নাটকটি পার্থ বিনয়ী হয়ে থাকার হয়ে তবে নাটক। আচ্ছা, তা এই যে ঘটনাগুলো ঘটছে এই নাটকের ভেতর, অমিতা লিখেছে এই নাটকটি আমার নাটকের প্রতি তার আকর্ষণ তৈরি করে। অপরাজিতা এই নাটকটি করেছিলেন, তার অন্যতম প্রিয় নাটক, আরও অনেকে এটা করেছেন বা শুনেছেন। তো এই জায়গাটা আমি বলতে চাইছি যে সম্পর্ক মানে তার বিভিন্ন রকম দিক থাকে। ধরুন জোসেফিন ম্যাকলাউড নিয়ে যখন আমি কাজ করছি, তার জীবনী পড়ছে, তিনি স্বামীজিকে বলছেন যে দেখো, আমি তোমার শিষ্য হতে পারবো না, আমি জপ তপ ধ্যান পূজা করতে পারবো না, আমি তোমার বন্ধু, আমি তোমার বান্ধবী স্বামীজি। তো স্বামীজির মতো একজন প্রবাদ প্রতিম মানুষ, ঈশ্বর সদৃশ পুরুষ, তাকে বলছে আমি তোমার বান্ধবী। এবং দেখুন 39 বছরে মারা গেলেন স্বামীজি, এবং তার প্রায় দীর্ঘ বছর জোসেফিন ম্যাকলাউড বেঁচে ছিলেন, এবং কি গভীরভাবে তার বন্ধুকে ভালোবাসতেন জোসেফিন ম্যাকলাউড। তিনি মোনালিসার মতো সুন্দরী ছিলেন, অত্যন্ত বিত্তমান ছিলেন। সারা জীবন স্বামীজি চলে যাওয়ার পর তার বন্ধুর কৃতিত্ব, তার বন্ধুর বাণী পৃথিবীর বিভিন্ন মানুষকে শুনিয়েছেন। তাহলে এই যে বন্ধুত্বের নিদর্শন, এ তো নারী পুরুষের নিদর্শন, কিন্তু কি উচ্চতায় চলেছে, কি উচ্চতায় গেছে ভাবুন। এই জায়গাগুলোকে কিছুভাবে আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। কৃষ্ণেন্দু, সম্পর্ক অনেক রকমের হতে পারে, তার ইত্যাদি কবিতা দিয়ে অসাধারণ একটি সন্ধ্যা, চৈতালি ঋদ্ধ হচ্ছি। যাই হোক, এইভাবে আমাদের চলা এবং আমাদের বলা। তো এখন এই পর্ব থেকে আমার নাটকের একটা যাত্রা
প্রথম বই 1996, তারপরে আমি 20 বছর নাটক লিখিনি, তারপরে আবার লিখেছি 2017-এ দ্বিতীয় বই, তারপরে 18 ডিসেম্বরে তৃতীয়, চতুর্থ পালিয়ে যাবার মাঠ হবার। বন্ধু, আরেকটা কথা বলি যে আমরা যারা কাজ করি বা আমরা যে কাজই করি না কেন, আমাদের দুটো দিক আছে বন্ধু। একটা হচ্ছে আমাদের অহং, আর একটা হচ্ছে আমাদের আত্মা। অহং আর আত্মার ভেতরে আমরা অনেক সময়, আমি নাটক লিখতে গিয়ে এটা অনুভব করেছি, তাই আপনাদের এটা জানাতে চাইছি যে অহং আর আত্মা, অহং হচ্ছে পদার্থজাত আর আত্মা হচ্ছে শক্তিজাত। কেন দেখুন, কেন? ধরুন অহং, ধরুন এই যে একটা প্রদীপ সে আলো দেয়, একটা ছোট শিখা হয়ে জ্বলে, আলোকিত করে। প্রদীপটি সোনার হতে পারে, প্রদীপটি মাটির হতে পারে। তো প্রদীপটি সোনার হলে তার দাম 42,000 টাকা বা 42 লক্ষ টাকার, মাটির প্রদীপের দাম হচ্ছে 12 টাকা মাত্র। তো এই হচ্ছে অহংয়ের তফাৎ। অহং পদার্থজাত, দ্রব্যগুণে তার আর ভারী বা লঘু, কিন্তু যে শিখাটি বেরোয়, ওই 12 টাকার প্রদীপ, মাটির প্রদীপ থেকে যে শিখা বেরোয় এবং সোনার প্রদীপ থেকেও যা শিখা বেরোয়, সেটাই হচ্ছে আমাদের আত্মা। সেটা শক্তির প্রকাশ, সেটা ভর নিরপেক্ষ, সেটা পদার্থ নিরপেক্ষ, সেটা হচ্ছে বৃত্ত নিরপেক্ষ এবং সেটা শক্তির আধার। আমরা অনেক সময় ভাবি যে এই মঞ্চটা ভালো না, এই মঞ্চটা ভালো, এই প্রোগ্রামটা পেলে ভালো হতো, ওই প্রোগ্রামটা ছোট। আমরা তো অনেক সময় সংশয়ে ভুগি, দ্বিধাগ্রস্ত থাকি। সেটা হচ্ছে আমাদের অহং। সেটা হচ্ছে ওই ছোটো মাটির প্রদীপ, মানে পাড়ার অনুষ্ঠান একটা ছোট্ট, আমার বাড়িতে ধনঞ্জয় ডেকেছে, যাবো, খুব ক্যাজুয়াল, কিছুই নেই, যাচ্ছি। আবার একটা বিরাট শিশির মঞ্চে সন্ধেবেলা, হয়তো আমরা ভাবছি যে এই অনুষ্ঠানটা বিরাট, আমাকে খুব সেজে গুজে এবং খুব মার্জিত, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। বন্ধু, যাই আপনি বলুন না কেন, যেখানে আপনি বলুন না কেন, মাটির প্রদীপ থেকে সে শিখা আসুক বা সোনার প্রদীপ থেকে সে শিখা আসুক, শিখা কিন্তু নিরপেক্ষ, সে পদার্থ নিরপেক্ষ, সে কিন্তু একেবারেই বস্তু নিরপেক্ষ, সে হচ্ছে ভাবনা নিরপেক্ষ। আমাদের মনে হয়, আমি সবসময় এটা চেষ্টা করি, যখন আমাকে কেউ লিখতে বলেন, এটা আমি কেন বললাম এই কারণে, যখন আমাকে কেউ লিখতে বলে, সেই লেখাটা যদি আমি এমনিই লিখি বা তার সঙ্গে চুক্তি অনুযায়ী লিখি, যাই লিখি না কেন, আমি জানি লেখাটি হচ্ছে একটি শিখার মতো। তার নেপথ্যে যাই থাকুক না কেন, সেটি যেন আলো দিতে পারে। তার উৎস কিভাবে আমি দেখতে চাই না, সেটা মাটির প্রদীপ কি সোনার প্রদীপ, আমার তা দেখার বিষয় নয়। মূল জায়গা আলো, সেই আলোটাই যেন আমরা রাখতে পারি, সেই আলোই যেন আমার লেখার চিহ্ন হতে পারে, আমার সিগনেচার হতে পারে, এইটা বলতে পারি। আরও অনেক কথা যদি কেউ বলেন একটু, এবার আমার কথা মোটামুটি শেষ। আর একটা কথা বলি, নাটক করতে গিয়ে, মানে বলতে গিয়ে মনে পড়ে গেল, অনেক নাটকের প্রসঙ্গ বন্ধুরা এখানে বলেছেন বলে, সেটা হচ্ছে যে আমার আরেকটা নাটক আছে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে নাটকটা প্রথম হয়েছিল বোলপুরে, তাই তো মনে হচ্ছে, বোলপুরে প্রকৃতি এবং অভিক করেছিল, পরে সেটা রোদ্দুর করে, সম্মিলিতা করে এবং অভিক করে, ইউটিউবে আছে, তার হাজার হাজার শ্রোতা আর কি, মানে ভিউজ হয়েছে আর কি। তা আমার এক বন্ধু দিল্লিতে থাকে, এই কথাটা আমার বন্ধুবান্ধবরা জানে, যারা জানেন না তাদের জন্য একটু বলছি, যে নাটক কি পারে দেখুন। মানে শ্রুতি নাটক, 20 মিনিটের নাটক, আমরা 20 মিনিটের নাটকে যা ইচ্ছে তাই নির্বাচন করে ফেলি। বন্ধু, করবেন না, নির্বাচন বেছে করবেন, তার একটি নমুনা আজকের এই অংশটি। আমার নাটক নয়, নাটকের কথা বলছি। তা সেই বন্ধু, দিল্লির বন্ধু, রাজস্থানে গেছে একটি উৎসবে গান গাইতে। ও খুব ভালো গায়ক, গান নিয়ে পড়াশোনা করেছে, রিসার্চ করেছে। তো সেখানে গিয়ে সে শুনছে যে একটি নাটক হয়ে গেছে, সেই নাটকটা নিয়ে বিভিন্ন লোক কথা বলছেন। তার নাটকটার নাম হচ্ছে হ্যাপি বার্থডে। তা এইটা নিয়ে এত আলোচনা করছেন শ্রোতারা বা যারা করেছেন আয়োজকরা, তা সে জানতে চাইছে, আচ্ছা কী হয়েছে, নাটকটা কী ব্যাপার যে এত তোমরা আলোচনা করছো। তখন বলছে যে এই নাটকটা এমন একটা নাটক যেটাতে দেহদান সম্পর্কে একটা অ্যাওয়ারনেস আছে। তো এই নাটকটা করে আমাদের ভালো লেগেছে, এখানকার মানুষ খুব গভীরভাবে নাটকটাকে নিয়েছে। তা নেওয়ার পরে তা এই লেখককে তারা চেনেন না, আমার সেই বন্ধু মিহির। তা মিহির বলছে, আছে নাটকের লেখককে? তখন বলছে ধনঞ্জয় ঘোষাল। তো বলছে ধনঞ্জয় মানে চেনেন আপনারা? বলছে না, চিনি না। তখন মিহির আমাকে ফোন করেছে, রাজস্থান। তা আমি বলছি যে হ্যাঁ মিহির, বলো কি হঠাৎ তুমি ফোন করলে? বললো, আচ্ছা তোমার এরকম নামে কোনো নাটক আছে? আমি বললাম হ্যাঁ আছে। তা কেন? বললো, ধরো কথা বলো।
তা ও উত্তেজনা মানে আরও বাড়ানোর জন্য তাকে দিয়েছে, যিনি নাটকটা করেছেন। বললো, দাদা এই নাটকটা আমরা ইউটিউবে শুনেছি, ইউটিউবে শুনে শুনে আমরা লিখেছি, আমাদের এত ভালো লেগেছে এবং এই নাটকটা আমরা করেছি এবং নাটকটা করার পর অদ্ভুত সাড়া পেয়েছি আমাদের ভেতরে। ওখানে দেহদানের একটা বিষয় ছিল, নাটকটা যারা শুনেছেন তারা জানেন বন্ধুরা, আমি লিখেছি সেইভাবে যে দেহদান মানে অঙ্গদান, বস্তুত পক্ষে অঙ্গদান ভীষণ কম আমাদের দেশে। কৃষ্ণানন্দ কী লিখছে, ধনঞ্জয়দা মঞ্চ শ্রুতি ইত্যাদি তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, ঋদ্ধ হলাম। ওকে, এবার থামবো, থামার আগে এই কথাটা বলি, সেটা হচ্ছে যে তো এই যে অঙ্গদানের ব্যাপার আমরা এখনও অতখানি প্রচলিত হয়নি, আমাদের ধারণা অত স্পষ্ট হয়নি। নাটকটি সেই ধারণাকে এনে দিয়েছে এবং সেইখানে নাটকটি শুনে অত বড় নাটক তারা ইউটিউব থেকে হাতে হাতে লিখে মঞ্চস্থ করেছে। তাহলে ভাবুন বন্ধুরা, আমরা বলছি 20 মিনিট বা 15 মিনিট আমরা একটা সময় পেলাম, সেই সময় তারা যদি এই নাটকটা নির্বাচন না করে অন্য নাটক করতেন তাহলে কি তারা এই সাড়া পেতেন আমি জানি না। রাজা, যিনি আলোকধেনু বেলুড়ের পক্ষ থেকে উৎসব করলে, তিনি হ্যাপি বার্থডে নাটকটা করেন দুর্বাকে নিয়ে তাদের দলের পক্ষ থেকে। সেইটা করার পর রাজার বক্তব্য এইটা যে তার এক বন্ধু তার ছেলের জন্মদিনে রক্তদান শিবির করেছে এই নাটকটি শোনার পর। এগুলো অপ্রত্যক্ষভাবে আমি এইটাই বলতে চাইছি যে আমার যাবতীয় নাটকের যে উপাদান, নাটকের যে বিষয়, যে লেখা, তা ধারণাধর্মী এবং তা সমাজের কোনো না কোনো ইতিবাচক দিক তুলে ধরে বা আমি তুলে ধরার চেষ্টা করি। আমার নাটক লিখতে সত্যি সফল নাট্যকার হতে আমি চাই না, নাট্যকার হয়ে আমি খ্যাতি লাভ করতে চাই না। মানুষের মনের ভেতরে যদি আনন্দ দিতে পারি ভালো ভাবনা দিয়ে, নিছক খারাপ ভাবনা দিয়ে নয়, নতুন ধারণা আনতে পারি যা সমাজকে ভাবাবে, সেইটুকুই আমার কাজ, সেইটুকুই যেন আমি করে যেতে পারি। সেইটুকুর জন্যই আপনাদের সঙ্গে আমি ধনঞ্জয় এতক্ষণ কথায় কথায় আছি। যারা রয়েছেন তারা অনেকে আমার নাটক করেছেন, করে চলেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি এবারে একটু দেখি রত্নাদে একটা কবিতা শুনতে চাই। কবিতা তো নিয়ে বসিনি রত্না, কবিতা তো নিয়ে বসিনি, আর মুখস্থ থাকে না। আজ তোমার অনেক কথা শুনলাম, অসম্ভব ভালো লাগলো। কবিতা শোনান একটা, বলাকা চন্দ্র। কবিতা তো আমার বই নেই, বই আনতে গেলে এখন উঠতে হবে, হাতের কাছে নেই। অমিতা, ধনঞ্জয় একটা কবিতা শুনিয়ে অনুষ্ঠান শেষ করো, অনুরোধ রইল। কবিতা তো বইটা নিয়ে বসিনি এবং হাতের কাছে কিছু সত্যি নেই, এখন উঠে যাওয়াটাও সেটা দেখতে খুব একটা শোভনীয় হবে না। কবিতা কোথায় পাবো, কবিতা নিয়ে দুই এক লাইন মনে পড়ছে যা, সেটাই কোনো কবিতা থেকে বলি। তোমাকে দিয়েছি খোয়াই বিকেলে ছুটি, বুকের ভিতর আশ্রম মাঠ একা, বৃষ্টি হবার কিছুটা পরেই দূরে তুমি কি পেলে না মেঘের ভিতরে দেখা? বৃষ্টি নাছোর একটি পুরুষ মেঘ, তোমাকে ভেজাবে বৃষ্টি চিঠির খামে। মেঘলা মনের খোয়াই মেয়েটি তুমি, তোমার বুকেতে বৃষ্টিরা এসে থামে। কোনো কোনো মেয়ের বুকে বৃষ্টিরা এসে থামে। কোনো কোনো মেয়ে আছে এখনো মেঘ দেখলে উদাসীন হয়। মেয়েদের মনের সঙ্গে বিষণ্ণ ম্যান্ডোলিনের কোনো তফাৎ নেই, কিন্তু তারা বিষণ্ণ নয়, তাদের ভেতর মন কেমন থাকে। তারাই হয়তো এই নাটকগুলো করেন, টেনে নেন, নতুনভাবে ভাবাতে চান এবং ভাবনা দিতে চান। জ্যোতির্ময়কে অনেক, চিত্রিতা অসাধারণ, চৈতালি গোস্বামী আহা অসাধারণ। আচ্ছা, অনেকখানি সময় হলো, প্রায় ঘন্টা দেড়েকের মতো যাচ্ছে। আমি তোমাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করি। মুকুর অনেক দূর এগিয়ে চলুক, অনেক নতুন কাজ করুক, নতুন চিন্তা নিয়ে এসো জ্যোতির্ময়। তুমি এই সময়ের একজন তরুণ নাট্যকার, নতুন চিন্তা নিয়ে এসো। আমার মনে হয় নতুন চিন্তার জন্য মানুষ অপেক্ষা করছে, মানুষ নতুন চিন্তা পছন্দ করেন। তোমাদের লাইভে আমাকে ডেকেছো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুভেচ্ছা জ্ঞাপন করি। যারা এখানে আমার বন্ধুরা ছিলে তাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা। আমরা সবাই মিলে একটা দল, একটা কাজ, একটা সময়, অর্থাৎ আমার সময় আমার শ্রুতি শিরোনামে আজকে যে কথা আমি বললাম তা হয়তো আমার লেখার প্রসঙ্গ বলেছি, কিন্তু আসলে আমি বলেছি আপনাদের কথা,
তোমাদের কথাই আমি বলেছি। তোমরা আছো বলেই, তোমরা নাটক করো বলেই আমি তো লিখি বা আমরা লিখি। তোমরা যদি নাটক না করতে, তোমরা যদি এইভাবে মানুষের কাছে না পৌঁছতে, মানুষের ভালো লাগা না ধরাতে পারতে, সিদ্ধি লাভ করতে, কোথায় থাকতো আমাদের লেখা? ফলে তোমরা সবাই যারা শোনেন, যারা করেন, প্রত্যেকেই আমার সেই সমুদ্রের এক একটি ঢেউ। সেই ঢেউয়ের ভেতরে আমি বিস্তীর্ণ বালিচর হয়ে সোনালি সি বিচ হয়ে আছি। নতুন আশা, নতুন আলো আমরা নিশ্চয়ই দেখব। এই বিপন্নতা কেটে যাবে, আমরা সবাই ভালো থাকি, সবাই ভালো থাকুন, এই বলে আজকে শেষ করছি। কবিতা শুনিয়েছি 8 লাইন, মনে নেই, থাকতে সত্যি পুরোটা শোনাতে পারতাম। যদি কোনো দিন কবিতার আড্ডা হয়, আমি অনেকগুলো লাইভ করলাম, সব জায়গায় আলোচনার লাইভ, হয়তো এক আধটা কবিতা পড়েছি, কিন্তু কবিতা নিয়ে কোনো একটা সন্ধে হলে নিশ্চয়ই আবার দেখা হবে। জ্যোতির্ময় একটা আলোচনাকে এতটা প্রাণবন্ত করা, তুমি না এলে না হয়ে যেত না। যাই হোক, পরিচিত অনেক ধন্যবাদ। এভাবেই বেশ, আজকে তাহলে বলাকাদি তোমাদের চেষ্টা করেছি যে তোমরা যারা লিখেছো, আপনারা যারা লিখেছেন, সেগুলোর উত্তর দিতে, পড়ে শোনাতে, একটু সবাই মিলে যাতে একটু ইন্টারঅ্যাক্টিভ হয়। খুব ভালো কাটলো, খুব ভালো থাকুন, রাখি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নিশ্চিতভাবে নতুন শিখা, নতুন সোনালি সে নিচে।